আমার সামনে আমার পেশেন্ট হিসাবে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন স্বামী রিশাদ, সাথে তার বর্তমান স্ত্রী লিজা। 2 বছরের ডাক্তারি জীবনে কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। হঠাৎই মনে প্রশ্ন জাগলো, তারা এখানে কি করছে? দুজনকে দেখে তো কাউকে অসুস্থ বলে মনে হচ্ছে না। তাহলে এখানে আসার কারণটা কি? শুধু যে আমি অবাক হয়েছি তা কিন্তু নয়, রিশাদও আমাকে দেখে প্রচুর পরিমাণে চমকে গিয়েছে। সেও হয়তো আমাকে এই জায়গায় আশা করেনি, না করাটাই স্বাভাবিক। তার মতে যে আমি সবসময় সবকিছুর জন্য অযোগ্য ছিলাম, কখনো কারোর জন্য পারফেক্ট ছিলাম না। যাকগে, আমি আর এসব ব্যাপার নিয়ে একদমই ভাবতে চাই না। সমস্ত ভাবনাকে এক জায়গায় সরিয়ে রেখে তাদেরকে বললাম, আপনারা বসুন, তারপর সমস্যাগুলো আমাকে বলুন। আমার কথা শুনে দুজনেই সিটে বসে পড়ল। তারপর তার স্ত্রী লিজা বলতে শুরু করলো, আসলে ম্যাম, বিয়ের 5 বছর প্রায় হতে চললো। প্রথমে প্রথমে না চাইলেও পরে আমরা একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। তাই আসলে আপনার কাছে আসা। ঠিক আছে, আমি বুঝেছি আপনাদের সমস্যাটা, কিন্তু রিপোর্টটা না দেখে আমি তো আপাতত কিছু বলতে পারবো না। এই নিন, এই প্রেসক্রিপশনে এখানে কিছু টেস্ট লেখা আছে, সেগুলো করুন গিয়ে। রিপোর্ট 2 ঘন্টার ভেতরেই পেয়ে যাবেন। তারপর রিপোর্ট নিয়ে এসে আমার সাথে দেখা করেন। রিপোর্ট ছাড়া তো সমস্যাটা কি সেটা ঠিক বোঝা যাবে না। ওকে ম্যাম। তারপর ওরা বাইরে চলে গেল টেস্টগুলো করাতে। ওরা কেবিন থেকে চলে যেতেই আমিও চোখের চশমাটা খুলে টেবিলের এক সাইডে রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, রিশাদ আমাকে বলেছিল, তুমি কখনোই আমার যোগ্য ছিলে না। ড্রেস আপ যেমন খ্যাত, চাল চলনও ঠিকই একই রকম, সবকিছুই পুরাই খ্যাত। কি করে ভাবলে আমার স্ত্রী হওয়ার কথা? তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার পাশে দাঁড়ানো। ম্যাম, এখন রুটিন অনুসারে আপনার আজকের লাস্ট অপারেশনের সময় এটা। নার্সের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। তারপর আলতো করে হেসে দিয়ে বললাম, রোমা আপু, তুমি যাও গিয়ে ওটির সবকিছু রেডি করো, আমিও তৈরি হয়ে আসছি। ঠিক আছে। তারপর উঠে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ওটিতে। ঢোকার পরই বুঝতে পারলাম আজকের অপারেশনে প্রচুর রিস্ক রয়েছে। রোগীর অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে টুইন বেবি হবে। তারপর আমি নার্স রোমা আপুকে উদ্দেশ্য করে বললাম, আপু, যাও গিয়ে ওনাদের সাথে কথা বলে এসো। অপারেশনে আজকে প্রচুর রিস্ক রয়েছে, একটা বিপদ হতে খুব বেশি সময় লাগবে না। পরে তো ওনারা হসপিটাল আর ডাক্তারকেই দোষ দিবে। তুমি বরং গিয়ে এসব খুলে বলো। তারপর ওনাদের ডিসিশন শুনে পেশেন্টের হাজবেন্ডের সাইন নিয়ে এসো। আর রোগীর ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ রোগীর ব্লাড গ্রুপ। এই রক্ত কি আমাদের ব্লাড ব্যাংকে আছে? হুম, আছে। ঠিক আছে, তাহলে যাও। তারপর আল্লাহর কাছে দোয়া চেয়ে অপারেশন শুরু করে দিলাম। দীর্ঘ 3 ঘন্টা অপারেশনের পর আমরা বাচ্চা দুটোকে সাথে নিয়ে তার মাকেও বাঁচাতে সক্ষম হই। পুরো অপারেশন থিয়েটার জুড়ে বাচ্চাদের কান্নার শব্দ। বাচ্চাদের কান্নার শব্দ শুনতেই কি মিষ্টি লাগে। সত্যি, বাচ্চা মানেই হয়তো খুশি। তারপর পুরোপুরি সব শেষ করে নিজের কেবিনে চলে আসি আমি। এসেই দেখি লিজা আর রিশাদ বসে আছে, তাদের হাতে রিপোর্টের ফাইল রয়েছে। আমি তাদেরকে দেখে বলে উঠলাম, সরি আপনাদের অপেক্ষা করানোর জন্য। আসলে একটা ইমার্জেন্সি কেস ছিল, আবার অনেক রিস্কও ছিল, সে কারণেই এত লেট হলো। সমস্যা নেই ম্যাম, এই যে সব রিপোর্টগুলো। রিপোর্টগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল রিজা। আমি রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। রিপোর্ট দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেল। আমি আবারও ভালো করে রিপোর্টগুলো দেখতে লাগলাম। না, কোনো পরিবর্তন নেই। তার মানে রিশাদ কখনো বাবা হতে পারবে না? রিশাদ তখন জিজ্ঞাসা করে উঠল, কি লেখা আছে রিপোর্টে? আসলে আপনাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে মিস্টার রিশাদ কখনো বাবা হতে পারবেন না। আমার কথা শুনে দুজনেই পুরো নীরব হয়ে গেল। তাই আমি বললাম, আসলে ওনার সমস্যাটা এমন যে আমি ওষুধ তো দিতেই পারি, তবুও ভালো হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এখন আপনারা বলুন, আমি কি করব? রিশাদ তখন রেগে মেগে বলে উঠল, এসব ভুল রিপোর্ট, এটা কখনোই হতে পারে না। আমার কোনো দুর্বলতা নেই, তুমি একটা নকল ডাক্তার, তাই তুমি বুঝতেই পারছো না আসল সমস্যাটা কি।
আমি আরো বড় নামকরা ডাক্তারের কাছে যাব। তোমার মতো 2 টাকার ডাক্তারের কাছে আসাটাই আমার ভুল হয়েছে। সিট থেকে দাঁড়িয়ে উঠে কথাগুলো বলতে লাগলো রিশাদ। লিজা তখন বলে উঠল, এমন ভাবে কথা বলছো কেন তুমি? ওনার রিপোর্ট তোমার ঠিক মনে হয়নি? ঠিক আছে, আবার টেস্ট করাও, কিন্তু উনি একজন ডাক্তার, ওনার সাথে বাজে বিহেভ করার অধিকার তোমার নেই। ওনাকে সরি বলো। মিসেস লিজা, আপনার হাজবেন্ডের হয়তো মাথা সমস্যা আছে, ওনাকে ভালো করে একটা ডাক্তার দেখান, নইলে পরে পাবনা পাঠানো লাগতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি ম্যাম, ওর ব্যবহারে আমি ভীষণ লজ্জিত। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, ইটস ওকে। তারপর ওরা চলে যায়, আর আমি ভাবতে থাকি রিশাদের রিপোর্টের কথা। আমাদের হসপিটালে আজ পর্যন্ত কখনো কোনো রোগীর ভুল রিপোর্ট তৈরি করা হয়নি, না তো হসপিটালের বিরুদ্ধে এমন কোনো কেস আছে। তারপর ওরা চলে যায়, আর আমি ভাবতে থাকি রিশাদের কথা। আমাদের হসপিটালে আজ পর্যন্ত কখনো কোনো রোগীর ভুল রিপোর্ট তৈরি করেনি, না তো হসপিটালের বিরুদ্ধে এমন কোনো কেস আছে, না তো আমি ভুল কিছু বলেছি। তার মানে সত্যিই হচ্ছে রিফাত কখনো বাবা হতে পারবে না। এগুলো ভাবতে ভাবতেই আমার মুখে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। যেই মিথ্যা অপবাদটা আমার উপরে দিয়েছিল, আজকে সেই ঘটনাটাই ঘটেছে। শুধুমাত্র পার্থক্য, আমার ক্ষেত্রে সেটা ছিল মিথ্যা, আর রিশাদের ক্ষেত্রে তা সত্যি হয়েছে। প্রকৃতি সত্যি পাপের শাস্তি মানুষকে দেয়, হয়তো 10 দিন, নয়তো 10 মাস, নয়তো 10 বছর পর। প্রকৃতি যে কখনো ছেড়ে দেয় না। ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত 9টা বাজে। তারপর বাসায় চলে গেলাম। পরের দিন সকালে সবকিছুই আগের রুটিন মাফিক চলতে থাকলো। উঠে তৈরি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় হঠাৎ কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ে দৌড়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে যাই। না, তেমন বেশি গুরুতর কিছুই হয়নি, শুধু হাতে একটু ছিলে গিয়েছে। কিন্তু বাচ্চা মানুষ যে, তাই ব্যথায় ভয়ে পুরো চোখ পানিতে ভরে গিয়েছে। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর বলতে লাগলাম, তোমার আম্মু কোথায় মামুনি? পাপা তো বলেছে আমার আম্মু আকাশের স্টার হয়ে গেছে। ও আচ্ছা বাবু, তা তোমার নাম কি? আমার নাম রিয়ানা আহমেদ। তোমার নাম কি? আমার নাম প্রাপ্তি চৌধুরী। তোমার হাতে তো ব্যথা লেগেছে, আমি ব্যান্ডেজ করে দেই? না, পরে যদি আমি আবার ব্যথা পাই? আমি তোমাকে প্রমিস করলাম একটুও ব্যথা পাবা না। ওকে, তাহলে করো। তারপর আমি গাড়ি থেকে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে ওর হাতটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেই, আর কথায় কথায় ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। নাও, হয়ে গেছে তোমার ব্যান্ডেজ করা। ও অবাক হয়ে বলল, কখন করলে? আমি তো টেরই পেলাম না। এটা ম্যাজিক সোনা। ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে ভালো আন্টি বলবো। হঠাৎই কেউ পেছন থেকে বলে উঠল, আমার মেয়েকে আপনি কোন সাহসে এখানে নিয়ে এসেছেন? বাচ্চাদের চুরি করার ধান্দা করেন নাকি? রিয়ান আহমেদের মেয়েকে আটকে রাখার জন্য আপনাকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে। হঠাৎ এইরকম কথা শুনে পেছনে তাকাতেই আমি দেখতে পাই অফিসিয়াল ড্রেস পরিধান করা একটা ছেলে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলবো তার আগেই রিয়ানা বলে ওঠে, পাপা, তুমি কেন ভালো আন্টিকে বকা দিচ্ছ? আন্টি কিছুই করেনি। আমি ভুল করে আন্টির গাড়ির সামনে এসে পড়ে যাই, পরে আন্টি তো শুধু আমাকে হেল্প করে। জানো, আমার হাতে কেটে গিয়েছিল। আন্টি বলেছে আন্টি ম্যাজিক পারে, তারপর কখন যে ব্যান্ডেজ করে দিল আমি বুঝতেই পারিনি। তাই আমি আন্টির নামটা ভালো আন্টি দিয়েছি। রিয়ানা মিষ্টি করে হেসে কথাটা বলল। রিয়ানার কথা শুনে উনি কপাল কুঁচকে বলে উঠলেন, তুমি কেন এখানে চলে এসেছো একা একা রিয়ানা? মেইন রোডে এত গাড়ি, হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো শুনি? আমার তোমার উপরে প্রচুর রাগ হয়েছিল। এমনিতেই তুমি আমাকে টাইম দাও না। যাও, আজকে জোরাজুরি করতে ঘুরতে বের হলাম, তাও তুমি অফিসের ফোনের কাজে ব্যস্ত হয়ে গেলে। বলো, এটা কি ঠিক? আমার কি রাগ হয় না? 2 হাত ভাঁজ করে রাগী সাজার ভঙ্গিতে বলে উঠল রিয়ানা। রিয়ানার কথা বলার ধরন দেখে আমি আর হাসি দমিয়ে রাখতে পারলাম না। হা হা করে হেসে দিলাম আমি। রিয়ানাও হেসে দিল আমার সাথে। তারপর আমাকে ওর কাছে ডেকে গালে একটা কিসি দিয়ে বলল, তোমার হাসিটা অনেক সুন্দর ভালো আন্টি। কিন্তু পাখি,
আমার হাসির থেকে অনেক বেশি সুন্দর তোমার হাসি। সত্যি? হুম। রিয়ানা, অনেক হয়েছে, এখন বাসায় চলো। কিছুক্ষণ পর আমার জরুরি একটা মিটিং আছে। তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে আবারও অফিসে যেতে হবে। ঠিক আছে, যাও, তুমি গিয়ে গাড়ি নিয়ে এসো। আমি বরং ভালো আন্টির সাথে একটু কথা বলে আসছি। তারপর রিয়ান আহমেদ রিয়ানার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গাড়ি আনতে। আর রিয়ানা বলল, ভালো আন্টি? হুম, বলো। তোমার কাছে কাগজ আর কলম আছে? হুম, কেন? ওহ, তুমিও দেখি পাপার মতো শুধু এত এত প্রশ্ন করো। আগে নিয়ে এসো এইগুলো, তারপর আমি বলছি। আমি কাগজ আর কলম ওর সামনে নিয়ে যেতেই ও আমাকে বলল, এখন জলদি জলদি এখানে তোমার নাম্বারটা লিখে আমাকে দাও। জলদি করো, পাপা এক্ষুনি এসে পড়বে, লেট হলে আমাদের দুজনকেই বকা দিবে। তুমি জানো, আমার পাপা পুরোই একটা অ্যাংরি বার্ড। হঠাৎ হঠাৎই রেগে বোম হয়ে ফেটে যায়, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। ওর কথাগুলো শুনে আমি খানিকটা হেসে ওকে নাম্বারটা লিখে একটা কাগজ দিয়ে দিলাম। তারপর ও পাপার সাথে চলে গেল। আমি আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়ানা পুরোটা রাস্তা জুড়ে শুধু ভালো আন্টির কথাই বলতে বলতে এসেছে। রিয়ানা ওর কথা খুব একটা পাত্তা দেয়নি। ওকে বাসায় নামিয়ে দিয়েই রিয়ান আহমেদ চলে যায় অফিসে। আর রিয়ানা বাসায় এসে দৌড়ে ওর দাদুমণির কাছে চলে যায়। গিয়ে দেখে দাদুমণি বসে বসে গল্পের বই পড়ছে। ওকে দেখে ওর দাদুমণি ওর কাছে ডাকে। ও যেতেই বলে, কেমন কাটলো আজকের দিনটা আমার দাদুমণির? রিয়ানার দাদুমণির নাম লিমা আহমেদ। উফ, কি আর বলবো তোমাকে, 50% ভালো কেটেছে আর 50% খারাপ কেটেছে। তা ভালো আর খারাপের কারণগুলো বলো তো আমাকে, দেখি, আমি শুনি। তুমি তো জানোই, তোমার ছেলে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা পার্কে যেতেই তার অফিস থেকে একটা কল আসে, আর কথা বলতে বলতে সে ব্যস্ত হয়ে যায়। আর আমিও রাগ করে পার্ক থেকে বেরিয়ে রাস্তায় চলে যাই। তারপরে রিয়ানা একে একে সব ঘটনা খুলে বলে ওর দাদুমণিকে। তিনি সবকিছু শুনে বলেন, আমারও তো এখন দেখতে ইচ্ছে করছে সেই ভালো আন্টিকে, যাকে আমার দাদুমণির এত ভালো লেগেছে। আরে টেনশন নিও না, আমি তো ভালো আন্টির নাম্বার নিয়ে এসেছি। কোথায় নাম্বার? রিয়ানা হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাত খালি। ও বুঝতে পারে ও হয়তো হারিয়ে ফেলেছে ওর ভালো আন্টির নাম্বার, তাই কান্না করতে শুরু করে দেয়। রিয়ানাকে হঠাৎ কান্না করতে দেখে লিমা আহমেদ বলে উঠছে, কি হয়েছে আমার দাদুমণিটার? এভাবে কান্না করছে কেন? আমি না ভালো আন্টির নাম্বার হারিয়ে ফেলেছি, এখন আমি তাকে কোথায় পাবো? বলেই আবারও কান্না করতে লাগলো। দেখো দাদু, কান্না করো না। আল্লাহ যদি চাইতো তোমার সাথে তোমার ভালো আন্টির আবার দেখা হবে। এখন আল্লাহর কাছে চাও সে যেন তোমার সাথে তোমার ভালো আন্টির দেখা করিয়ে দেয়। আচ্ছা। রিয়ানা গাড়ি থেকে নামতেই রিয়ান দেখতে পায় একটা কাগজ পড়ে আছে রিয়ানার সিটে। সে এটা খুলে বুঝতে পারে এটা সেই মেয়েটার নাম্বার, কারণ নাম্বারের উপরে লেখা আছে ভালো আন্টি। তারপর সে কিছু একটা ভেবে গাড়ির জানালাটা খুলে কাগজটা বাইরে ফেলে দেয়। নিজের কেবিনে বসে প্রাপ্তির রিয়ানার কথাগুলোই চিন্তা করছে। মেয়েটা নাম্বার তো ঠিকই নিল, কিন্তু কল তো আর করলো না। আবার মনে মনে ভাবছে, ওর কি আর আমার কথা মনে আছে? কিন্তু প্রাপ্তি ভুলতে পারছে না রিয়ানাকে। এত কিউট একটা বাচ্চা, যে কাউকেই হুটহাট নিজের মায়ায় জড়িয়ে ফেলতে পারবে। আর কথাগুলো বলে পুরো একেবারে নিজের মতো করে, মিষ্টি মিষ্টি। রিয়ানার কথা ভাবছে আর আনমনেই সেদিনের ঘটনার কথা মনে করে হাসছে প্রাপ্তি। আজকে তেমন কোনো রোগী নেই, তাই ঠিক করলো ঘুরে ঘুরে অন্য রুমের রোগীদের একটু দেখবে। কিন্তু তার আগে রিসিপশনে তার কিছু কাজ আছে, সেজন্যই সে রিসিপশনে চলে যায়। কিন্তু সেখানে আসতেই সে দেখতে পায় বেডে শুয়ে রিয়ানাকে একটা কেবিনে ঢোকানো হচ্ছে। রিয়ান এখানে এই অবস্থায়? তাই সে সেই দিকেই এগিয়ে গেল। নার্সরা সবাইকে কেবিন থেকে ঢুকতে নিষেধ করেছে। ভেতরে ডাক্তার রিয়ানাকে দেখছে। মিস্টার রিয়ান, কি হয়েছে রিয়ানা? সেটা আমি আপনাকে কেন বলবো? আর আপনি কে? আমার মেয়ের কথাই বা কেন জিজ্ঞাসা করছেন? আরে, কিছুদিন আগে না আপনার আর রিয়ানার সাথে আমার দেখা হলো। আমি প্রাপ্তি, ওর ভালো আন্টি। ও মা, তুমি সেই মামনির ভালো আন্টি? তাই তো, আমি হচ্ছি ওর দাদুমণি। জানো, মেয়েটা রোজই তোমার কথা বলে। সব ঠিক আছে আন্টি, কিন্তু ওর কি হয়েছে? আসলে 2 দিন ধরে প্রচুর জ্বর ওর। ডাক্তার মেডিসিন দিয়ে গেছে, তাও ঠিক মতো খাচ্ছে না।
আজকে অতিরিক্ত জ্বরে অজ্ঞান হয়ে গেছে, তাই চটজলদি এখানে নিয়ে আসলাম। কি যে হলো মেয়েটার, বলতে বলতে কান্না করে দিল রিয়ানার দাদি। নার্সের থেকে জানতে পারলাম ডাক্তার আকাশ রিয়ানার চেক আপ করছে। বাইরে বসে ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পরই ডাক্তার আকাশ বেরিয়ে আসলো। আমরা তিনজন তার দিকে এগিয়ে গেলাম। মিস্টার রিয়ান বললেন, আমার মেয়ে এখন কেমন আছে ডাক্তার? আসলে আসলে কি ডাক্তার আকাশ? মনে মনে ভয়ের আবির্ভাব হতে শুরু করলো আমার। মাথায় আসতে শুরু করে দিল নানান রকম দুশ্চিন্তা। আসলে পেশেন্টের অবস্থা এখন ভালো নেই। ওর শরীরে প্রচুর দুর্বল। আর আমি চেক করে নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি, ওর জন্ম নির্দিষ্ট সময়ের আগেই হয়েছে, তাই ও একটু বেশি দুর্বল। ওকে প্রচুর কেয়ার করতে হবে। ওর খাওয়া দাওয়ার প্রতিও প্রচুর যত্ন নিতে হবে। সাথে ওর বাবা মাকে ওকে যথেষ্ট সময় দিতে হবে। বোঝেনি তো, বাচ্চা মানুষ, একাকিত্ব জিনিসটা ওদের সাথে মানায় না। ওকে বেশি বেশি টাইম দেন, আর ওর প্রতি একটু বেশি যত্নবান হন। খাওয়া দাওয়া ও হয়তো ঠিকমতো করে না। ডাক্তার আকাশ কথাগুলো একাধারে বলে গেলেন। জি ডাক্তার, আসলে ওর মা নেই। আমিও সারাদিন বেশিরভাগ সময়ই অফিসের কাজে ব্যস্ত থাকি। ওকে ঠিকমতো সময় আমি দিতে পারি না। ও সরি। আচ্ছা, আপনারা একজন আমার কেবিনে আসুন। আমি প্রেসক্রিপশনটা লিখে দেই, আর নিয়ম করে ওইগুলো বুঝিয়ে দিতে হবে। আপনারা আসুন, আমি ওয়েট করছি। বলেই ডক্টর আকাশ নিজের কেবিনে চলে যায়। মিস্টার রিয়ান, আমি কি আপনার সাথে একটু ডাক্তারের চেম্বারে আসতে পারি? ইয়া শিওর, আসুন। তারপর আমরা ডাক্তার আকাশের চেম্বারে গেলাম। আমাদের দেখেই ডাক্তার আকাশ বসতে ইশারা করে বলতে শুরু করলেন, আরে ডাক্তার প্রাপ্তি, তখনও আপনাকে দেখলাম, এখনো আপনি এখানে? পেশেন্ট কি আপনার রিলেটিভ লাগে নাকি? জি ডাক্তার, মিস প্রাপ্তি আমার মায়ের আন্টি লাগে। ও আচ্ছা। তারপর ডাক্তারের সাথে কিছু সময় কথা বলে আর কিছু সাজেশন দিয়ে আমরা বেরিয়ে গেলাম। রিয়ান গেল ফার্মেসিতে ঔষধ আনতে, আর আমি গেলাম রিয়ানার ক্যাবিনের দিকে। ওখানে গিয়ে জানতে পারলাম রিয়ানার জ্ঞান ফিরেছে। তাই আমি জলদি করে কেবিনের ভেতরে গেলাম। গিয়ে দেখি ও দাদুমণি ওর পাশে একটা সিটে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটাকে দেখে আমার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মেয়েটার চেহারাটা কেমন যেন নেতিয়ে পড়েছে, শরীরটাও কাহিল কাহিল হয়ে গেছে। কেমন জানি রিয়ানার জন্য আমার বুকের ভেতরটা কোনো একটা জায়গায় কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ও আমার খুব আপন কেউ। আচ্ছা, আজকে যদি আমার একটা বাবু থাকতো, তাহলে হয়তো ওর সমানই হতো। আমাকে দেখতেই রিয়ানা বলে উঠল, ভালো আন্টি, তুমি এসেছো? আমি ওর কাছে এগিয়ে গেলে ওর পাশে একটা জায়গায় বসলাম। তারপর বললাম, হ্যাঁ পাখি, আমি এসেছি। কেমন আছো তুমি? ভালো আন্টি, বলো। জানো, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। রোজ আল্লাহর কাছে বলেছি আমাকে যেন আবারও আমার ভালো আন্টির সাথে দেখা করিয়ে দেয়। আমি তো ভালো আছি পাখি, কিন্তু আমি তোমার উপরে প্রচুর রাগ করেছি। কেন? কাঁদো কাঁদো মুখ করে বলল রিয়ানা। এই যে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, নিজের যত্ন নাও না, তোমার দাদুমণির কথা শুনো না। বলো, এটাগুলো কি ঠিক? সরি, আর কখনো করব না। এই না হলে আমার গুড গার্ল। মামুনি, একটু উঠে বসো তো, আমি তোমাকে এই স্যুপটা খাইয়ে দেই। কারণ একটু পর নার্স এসে তোমাকে স্যালাইন দিবে। তখন 3 ঘন্টা কিচ্ছু খেতে পারবে না। না দাদুমণি, আমি খাবো না। আমার না একটু খেতে ইচ্ছে করছে না। এটা বলে, না পাখি, এই খাইয়ে দিলাম, খেয়ে নাও তুমি। সত্যি ভালো আন্টি, তুমি আমাকে খাইয়ে দিবে? হুম পাখি, ঠিক আছে, আমি খাবো। আচ্ছা, এখন আমার হাতে একটু উঠে বসো তো পাখি, কারণ শুয়ে শুয়ে তুমি তো খেতে পারবে না। তারপর রিয়ানা আমার হাত ধরে উঠে বসলো। আমি লিমা আহমেদকে উদ্দেশ্য করে বললাম, দান আন্টি, আমি আমার হাতে সুপ্রের বাটিটা আমি ওকে খাইয়ে দিচ্ছি, নাও মা। তারপর আমি রিয়ানাকে নানান গল্পে গল্পে স্যুপটা খাওয়াতে লাগলাম। এর মাঝে সেখানে উপস্থিত হয় মিস্টার রিয়ান আহমেদ। রিয়ানাকে দেখে তিনি বলেন, এখন কেমন আছো আম্মু? শরীর কি খুব বেশি খারাপ লাগছে? আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো? না পাপা, আমি ঠিক আছি। জানো, ভালো আন্টি আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। মিস্টার রিয়ানের দিকে না তাকিয়েই আমিও বুঝতে পারছি উনি আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে আবারও রিয়ানাকে খাইয়ে দিতে মন দিলাম। খাওয়া শেষ হতেই আমি ঘড়িতে সময় লক্ষ্য করে বসলাম। আর কিছু সময় পর আমার একটা অপারেশন আছে,
তাই রিয়ানাকে উদ্দেশ্য করে বললাম, পাখি আমি যাই, ডাক্তার এসে তোমাকে একটা স্যালাইন দিয়ে দিবে, সেটা শেষ হবার পর তোমাকে রিলিজ দিয়ে দিবে। তুমি এত জলদি চলে যাবা ভালো আন্টি? আমি কিছু বলবো তার আগে সেখানে রুমা আপু চলে আসে। এসেই বলে, ম্যাম জলদি আসেন, একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, অবস্থা খুব একটা ভালো না, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে চলেছে, জলদি অপারেশন শুরু করতে হবে। পাখি আবার পরে দেখা হবে, আমি যাই, নিজের যত্ন নিও তুমি। তারপর তৈরি হয়ে অপারেশন থিয়েটারে ঢুকলাম। অনেক চেষ্টা করেও বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। মা এখন মোটামুটি ঠিক আছে, বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে তার মা বাবার জন্য। সন্তান পেয়েও হারিয়ে ফেলেন ওনারা। না পাওয়ার থেকে পেয়ে হারানোর যন্ত্রণাটা হয়তো অনেক বেশি। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসতেই পেশেন্টের পরিবারকে সব কিছু খুলে বললাম। পেশেন্টের হাজবেন্ড কান্না করে দিয়েছে। সত্যি ওনাদের কষ্টটা এখন মাত্রাতিরিক্ত, যা হয়তো আমরা ভাবতেও পারবো না। এত কিছুর মাঝে রিয়ানার কথা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি নিচে এসে নিজের গাড়ি নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। কেন যেন আজকে আমার কোনো কিছুই ভালো লাগছে না। তাই চট জলদি বাসায় চলে এলাম। বাসায় এসেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে নিজের অতীতে ডুব দিলাম। অতীত, 18 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। জন্মের সময় মা মারা যায়। তারপরে আমার অজুহাত দিয়ে বাবা আমার জন্য নতুন মা নিয়ে আসে। বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনোই দেখিনি বাবাকে আমার হয়ে কথা বলতে। আমাদের সংসার চলতো সৎ মায়ের কথায়। সকাল থেকে রাত পর্যন্ত সেই সংসারের কাজ করে অনেক কষ্টে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। পড়াশোনায় আমি বরাবরই বেশ ভালোই ছিলাম। সৎ মা বা বাবা কখনো মনে হয় না আমার পড়াশোনার পেছনে একটা টাকাও খরচ করেছিল। বিয়েটা এক প্রকার জোর করেই করতে হয়েছিল আমাকে। তারপরের জীবনটা আমার কাছে ছিল স্বপ্নের মতো। বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি ননদের সাথে মিলে মিশে বেশ ভালোই ছিলাম। আর রিশাদও আমাকে প্রচুর ভালোবাসতো, সব সময় আগলে রাখতো। রিশাদ পাশে থাকায় নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু হঠাৎই সবকিছু কেমন যেন বদলে গেল। বাসার কলিং বেলটা বেজে ওঠার শব্দে গিয়ে দরজাটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমার সামনে রিশাদ দাঁড়িয়ে আছে। তার এখানে আসার কারণ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎই তার এইভাবে আমার বাসায় আসার ব্যাপারটা আমাকে প্রচুর ভাবাচ্ছে। আমি রিশাদকে উদ্দেশ্য করে বললাম, আপনি এখানে কি করছেন? কি চাই আমার কাছে? মিস প্রাপ্তি, আগে আমাকে বাসায় তো ঢুকতে দেন, তারপর না হয় বাকি কথা হবে। আসেন ভেতরে এসে বসেন। রিশাদকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসিয়ে দিলাম। একজন মেয়েটকে উদ্দেশ্য করে বললাম, ওনার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। আমার কথা শুনে রিশাদ বলল, আমার পছন্দ দেখি 5 বছর পর এখনো মনে আছে। রিশাদের কথায় আমি তাচ্ছিল্যের অভ্যাসে হাসলাম। কি আর করব মিস্টার রিশাদ, মানুষের মতো বদলে তো আর যেতে পারি না। আমি যে শুধু এগিয়ে যেতে পারি। অপমান করছো? যদি আপনি মনে করেন অপমান করছি তাহলে তাই। আমার কথা শুনে রিশাদ হা করে পাগলের মতো হাসতে লাগলো, যেন আমি কোনো মজার কৌতুক বলেছি। হাসির কারণটা কি জানতে পারি মিস্টার রিশাদ? তুমি কি ভেবেছো আমি জানি না? আমাকে আর লিজাকে একসাথে দেখে তোমার হিংসা হয়? তোমার ভিতর জ্বলে, তুমি আমাদের দেখতে পারো না। তাই তো এই ভুল তথ্যটা দিয়েছো ওই দিন রিপোর্টের ব্যাপারে। রিশাদের কথা শুনে আমি হা হা করে হাসতে লাগলাম। তারপর অনেক কষ্টে হাসিটা থামিয়ে নিয়ে বললাম, মিস্টার রিশাদ, আপনি হচ্ছেন একটা থার্ড ক্লাস জিনিস। আর ওইসব থার্ড ক্লাস ফালতু জিনিসে আমি কখনো নজর দেই না, বুঝলেন? আর হিংসা করতে তো কারণ লাগে। আমি কি দেখে আপনাদের হিংসা করব? আপনার থেকে কম কিছু তো আর আমার নেই, বরং অনেক বেশিই আছে। তাহলে হিংসা করার কারণটা কি? রিশাদ নিশ্চুপ। জানেন তো, আমার লিজার মেয়েটির জন্য প্রচুর কষ্ট হচ্ছে। আপনার জন্য সে সারাটা জীবন মা ডাকটি থেকে বঞ্চিত হচ্ছে। লিজার উচিত আপনাকে ডিভোর্স দিয়ে নতুনভাবে সবকিছু শুরু করা, ঠিক আপনি যেমন সবকিছু শুরু করেছিলেন আমার সাথে। এসব মিথ্যা। তুমি আমাদের সংসারে অশান্তির জন্য এইসব মিথ্যা কথা বলছো। তুমি আমাদেরকে আলাদা করতে চাও, তাই তো এইসব ভুলভাল মিথ্যা কথা বলছো। আমার আর লিজার পাসপোর্ট তো আগেই ছিল, ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আমরা দেশের বাইরে গিয়ে নামি দামি ডাক্তার দেখাবো, তারপর এসে
সেই সব রিপোর্ট তোমার মুখে ছুঁড়ে মারব। আমি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে মিস্টার রিশাদ, আপনি এই কাজ কখনোই করতে পারবেন না, কারণ আসল সত্যি এটাই যে আপনি কখনো বাবা হতে পারবেন না। চ্যালেঞ্জ দিচ্ছ তুমি আমাকে? ধরে নাও তাই। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিসেস প্রাপ্তি। ও সরি, মিস প্রাপ্তি। আপনি তো আবার একজন ডিভোর্সি। বলেই হাসতে হাসতে রিশাদ বাসা থেকে বেরিয়ে চলে গেল। বারান্দায় এসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি। আজকে অনেক দিন পর আবারও পুরানো ক্ষতগুলো তাজা হয়ে গিয়েছে। বারবার শুধু রিশাদের বলা ডিভোর্সি কথাটা আমার কানে বাজছে। হ্যাঁ, সত্যি তো আমি একজন ডিভোর্সি। আচ্ছা, ডিভোর্স ডিভোর্স হয়েছে তখন না হয় সবাই আমাকে দোষারোপ করেছিল যে আমি মা হতে পারবো না, কিন্তু এখন সেদিন রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে সেই সত্যি। যে কমতি রিশাদের রয়েছে, আমার বা লিজার কোনো কমতি নেই। আজও আমার মনে পড়ে সে যেদিন আমার উপরে শাশুড়ির প্রত্যেকটি মানুষের অপবাদ দিয়েছিল যে আমি কখনো মা হতে পারবো না, তাই রিশাদ আমাকে ডিভোর্স দিবে। একবার যাচাই করেও দেখতে চাইনি দোষ কি সত্যি এর পরের বাড়ির মেয়েটার নাকি নিজেদের ছেলের। না, নিজেদের ছেলের তো কখনো দোষ দিতেই হয় না, আসলে অন্যের বাড়ির মেয়েগুলোই হচ্ছে অপূর্ণ। এসব ভাবতে ভাবতে নিজের ভেতরটা অনেকটাই তিক্ত হয়ে উঠেছিল। ফোনে কল আসায় চেক করে দেখি বাবাই কল দিয়েছে। হ্যাঁ, এই একটি মানুষই তো আমাকে ভালোবাসে, আগলে রাখে। আমার বেঁচে থাকা যদি কোনো কারণ থাকে তা হচ্ছে আমার বাবাই। আজকে এই মানুষটা না থাকলে হয়তো আমি থাকতামই না এই দুনিয়ায়। এই মানুষটিই তো ওই দিন আমায় বাঁচিয়েছিল। এসব ভাবনার মাঝেই কলটা কেটে যায়। তাই আমি আবারও কল ব্যাক করি। সাথে সাথে বাবাই কল রিসিভ করে। কি ব্যাপার মামুনি, তুমি কই? আর এখন কি ব্যস্ত আছো নাকি? না বাবাই, আমি ব্যস্ত নেই, তুমি বলো কেমন আছো তুমি? শরীর আবার খারাপ হয়নি তো তোমার? দেশে কবে আসছো? ওখানের অফিসের কাজ কবে শেষ হবে? থামো মামুনি, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো দেখি। একটা একটা করে সবগুলোর উত্তর দাও। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর আজকেই সব কাজ প্রায় শেষ করে এসেছি। কালকে সকালে জাস্ট অল্প একটু কাজ বাকি আছে। আর আমি কালকেই বাংলাদেশে ব্যাক করছি। আমিও ভালো আছি। সত্যি বাবাই, তুমি কালকে আসবা? মামনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে কালকে ফ্লাইট ল্যান্ডের টাইমটা বলে দিও। আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবো। ঠিক আছে মামনি, ঘুমাও এখন। গুড নাইট। গুড নাইট বাবাই। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন জানি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে দেখি বাবাইয়ের মেসেজ। বাবাইয়ের প্লেন সন্ধ্যা 6টায় ল্যান্ড করবে। আমি রুমা আপুকে ফোন করে সেই অনুযায়ী সব রোগীর লিস্ট করতে বললাম। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর তৈরি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার মতে ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে ট্রাফিক জ্যাম। একবার লেগে গেলে আর ছুটতেই চায় না। গাড়ির জানালাটা খুলে পাশে তাকালাম। পাশের দৃশ্য দেখে আমি পুরাই চমকে উঠলাম। একটা রিকশায় লিজা আর একটা ছেলে বসে আছে। লিজা সেই ছেলের হাতের ওপরে মাথাটা রেখে হেসে খেলে নানান রকম মজা করছে। আমি বুঝতে পারছি এদের মধ্যকার সম্পর্কটা। আমি আবারও গাড়ির জানালাটা বন্ধ করে দিলাম। কি লাভ আবার অতীত ঘেটে? ওদের জীবনে যা হচ্ছে ওরা করুক, আমি আর দ্বিতীয়বার জড়াতে চাই না ওদের সাথে। এর মধ্যে সামনের গাড়িগুলো চলতে শুরু করলো। আমি এসেও পড়লাম হসপিটালে। হসপিটালের কাজ শেষ করে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আসার 15 মিনিটের মাথায় বাবাই বেরিয়ে আসলো। তারপর আমি আর বাবা একসাথে একটু ঘুরে বাইরে ডিনার করে তারপর একেবারে 9টার দিকে বাসায় আসলাম। তারপর ফ্রেশ হয়ে আমি শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ফেসবুকে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলে আমি উঠে বলি, আপনি আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিন, আমি এক্ষুনি আসছি। বলে কোনো রকম ড্রেসটা পাল্টে গাড়ির চাবিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। গাড়িতে বসার পর দেখি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছেন আন্টি। আমি জলদি করে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলাম। গার্ডদের পরিচয় দিতেই তারা ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়।
বাসার ভেতরে যেতেই দেখি আন্টি বসে আছে ড্রয়িং রুমে। আমি আন্টিকে বলি, আন্টি, রিয়ানা কোথায়? তুমি এসেছো মা, চলো আমার সাথে চলো। বলেই আন্টি আমাকে রিয়ানার রুমে নিয়ে যায়। আমাকে দেখে রিয়ানা বলতে থাকে, ভালো আন্টি, তুমি চলে এসেছো। আমি রিয়ানার কাছে গিয়ে কপালে হাত রাখতেই দেখি ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তাই আন্টিকে আমি বলি, আন্টি, আমার মনে হয় ওর মাথাটা একটু ধুয়ে দিলে ভালো হতো, জ্বরটা নামতো। ঠিক আছে মা, ওয়াশরুমের দিকে চলো। তারপর আমি আর আন্টি মিলে রিয়ানার মাথায় কিছু সময় পানি ঢাললাম। তারপর শরীরটা হালকা ঠান্ডা হতে ভালো হলো এবং তোয়ালে দিয়ে ওর মাথাটা মুছিয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। তারপর আন্টিকে বললাম একটা ছোট কাপড় আর একটা বলে পানি নিয়ে আসতে, ওকে জলপট্টি দেওয়া লাগবে, সাথে ঔষধটাও নিয়ে আসতে। আন্টি আসার পর ওকে ওষুধটা খাইয়ে দিয়ে আমি ওর মাথায় জলপট্টি দিতে লাগলাম। 12টার দিকে আন্টিকে ঘুমাতে পাঠিয়ে দিলাম, কারণ বয়স্ক মানুষ, ওনার এইভাবে রাত জাগাটা ঠিক হবে না। তারপর বাবার ফোনে একটা মেসেজ আসলো, দিলাম আমি জরুরি একটা কাজে বাসার বাহিরে আছি। আর রুমা আপুকে কল করে বললাম আমি কিছুদিন হসপিটালে আসতে পারবো না। এমন করতে করতে রাত 3টার দিকে রিয়ানার জ্বর পুরোপুরিভাবে চলে যায় আর ওকে জড়িয়ে ধরে নিচে শুয়ে পড়ি। ভালো আন্টি, ও ভালো আন্টি, সকাল হয়ে গেছে, ওঠো জলদি। রিয়ানার ডাকে সকাল সকাল ঘুম ভেঙে যায়। মেয়েটাকে কত হাসি খুশি দেখাচ্ছে। এখন ওকে দেখলে কেউ বলতেই পারবে না ওর নাকি কালকে সারা রাত এত জ্বরে বেহাল অবস্থা হয়েছিল। এখন কেমন লাগছে পাখি? ভালো লাগছে। তুমি তো আমাকে বলেছিলে এরকম খাবার নিয়ে অবহেলা করবে না, ঠিক মতো ঔষধ খাবে আর একেবারে গুড গার্ল হয়ে যাবে। তাহলে আসলে আমার না তোমার কথা প্রচুর মনে পড়ছিল। ওই দিন চলে গেলা, তারপর তো তুমি আমার সাথে আর দেখাও করলে না। সরি গো পাখি, আসলে তোমার ভালো আন্টি একটু ব্যস্ত ছিল তো তাই আসতে পারিনি। তুমি কি রাগ করেছো ভালো আন্টির উপর? না, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও। কি কথা পাখি? যে এখন থেকে তুমি রোজ আমার সাথে দেখা করবা। ওকে পাখি, ঠিক আছে। থ্যাংক ইউ ভালো আন্টি। ওয়েলকাম বাবু। এখন চলো, উঠে ফ্রেশ হয়ে তোমার নাস্তা করতে হবে, তারপর আবারও ঔষধও খেতে হবে। তুমি কি আজকে আমাকে খাইয়ে দিবা ভালো আন্টি? ঠিক আছে মা। তারপর রিয়ানাকে ফ্রেশ করিয়ে নিচে পাঠিয়ে দিলাম। তার একটু পরেই আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখছি টেবিলের চারপাশে 6জন মেড দাঁড়িয়ে আছে, সাথে আন্টি রিয়ানাকে খাওয়ানোর জন্য চেনা জেরা করছে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না। কি হয়েছে পাখি? আমি এসব খাবো না ভালো আন্টি। রোজ রোজ আমার এসব শাক সবজি দিয়ে ভরা স্যান্ডউইচ আর দুধ খেতে ভালো লাগে না। কিন্তু রিয়ানার আম্মু স্যারের আদেশ তো তোমাকে রোজ এই সমস্ত হেলদি ব্রেকফাস্ট করতে হবে। স্যার যদি জানে তুমি এইসব খাওনি তাহলে স্যার প্রচুর রাগ করবে। একজন মেড বলল, আন্টি, আমি কি রিয়ানার জন্য কিছু বানাতে পারি, যদি আপনি পারমিশন দেন তো? এটা আবার জিজ্ঞাসা করতে হয় মা। তারপর আন্টি একজন মেয়েটকে বলল আমাকে রান্নাঘর দেখিয়ে দিতে। তখন রিয়ানার বায়না ধরলো যে সেও যাবে আমার সাথে রান্না করা দেখতে। তাই ওকেও সাথে নিয়ে রান্না করতে গেলাম। কিছু সময়ের মধ্যে দুটো পরোটা আর একটা ডিম ভেজে ফেললাম, সাথে একটু কমলার জুসও বানিয়ে নিয়ে আসলাম টেবিলে। তারপর একটু একটু করে পরোটার সাথে ডিম দিয়ে ওকে খাওয়াতে লাগলাম। ওর খাওয়া শেষ হতেই ওকে রুমে পাঠিয়ে দিলাম, বললাম যে একটু কার্টুন দেখো, আমি খেয়ে এসে ওষুধ খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে ও বাধ্য মেয়ের মতো রুমে চলে গেল। তারপর আমি খেতে লাগলাম। আন্টি আমার পাশের চেয়ারে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না মা। আসলে বাসায় আমি একা, রিয়ানও নেই। আর রিয়ান আর বরাবরই তোমার কথা রিয়ানের কাছে বলেছিল, তাই হসপিটালের কল দিয়ে সেখান থেকে তোমার নাম্বারটা নিয়ে তোমাকে কল দেই। জানো, এমনি দেন মেয়েটাকে খাওয়াতে গেলে খেতেই চায় না, আর যদি খায়ও একটু খেয়ে উঠে চলে যায়। আর আজকে নাকি এত জলদি এত কিছু খেয়ে ফেললো। সত্যি তুমি অসাধারণ মা, দোয়া করি সব সময় সুখী থাকো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি আন্টি। বলো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে
আমি 4-5 দিন এখানে থাকতে চাই রিওর কাছে। মেয়েটার মায়ায় আমিও পুরো জড়িয়ে গিয়েছি আন্টি। এখন ওকে রেখে কোথাও গেলে আমারও মন এখানেই পড়ে থাকবে। তাই আপনি যদি পারমিশন দিতেন। আমিও তোমাকে এটাই বলতে চেয়েছিলাম মা, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আজকে রিয়ানও আসবে, তুমি তাহলে বাসায় গিয়ে প্রস্তুতি নিয়ে আসো, কারণ তোমারও তো গোছগাছের ব্যাপার আছে, আবার তোমার বাসার সবাইও তো টেনশন করবে। জি আন্টি, আমার খাওয়া শেষ, আমি উঠি এখন। আবার ওর ওষুধের টাইমও হয়ে গেছে। আচ্ছা আন্টি, আরেকটা পারমিশন লাগবে। কি বলো মা? এই কয়দিন আমি ওকে আমার রুটিন মাফিক খাবার দেই, মানে মিস্টার রিয়ানের আদেশের বাইরে। হুম, তুমি যা ভালো মনে করো তাই করো। অফিস থেকে আসার সময় নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের হাত ধরে রিকশায় বসে থাকতে দেখে রিশাদ তাদের পিছু নেয়। একটা পর্যায়ে তারা একটা আবাসিক হোটেলের ভেতরে চলে যায়। সেখানে একজন ওয়েটারকে রিশাদ কিছু টাকা দিয়ে বলে ওরা রুমে কি করছে তার কিছু ছবি যেন সে তুলে এনে রিশাদকে দেয়। টাকা পেয়ে ওয়েটারও রিশাদের কথা মতোই কাজ করে। তারপর ওয়েটার লিজা আর সেই ছেলেটার গোপন মুহূর্তের কিছু ছবি তুলে এনে রিশাদকে দেয়। সেই সব দেখে রিশাদের পুরো পৃথিবী যেন থমকে যায়। যার জন্য সে প্রাপ্তিকে ছেড়ে দিল, সেই লিজাই তাকে ঠকালো। রিশাদের বুঝতে পারছে প্রাপ্তির থেকে জিতে গিয়েও আজ সে নিয়তির কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছে। না, তাকে এর একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে এইসব চলতে দেওয়া যাবে না। জলদি কিছু একটা করতে হবে। কলিং বেল বাজিয়েই বিরক্তিকর দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে রিয়ান। এই নিয়ে 2বার সে বেল বাজালো, কিন্তু কেউ দরজা খোলেনি। আবারও বিরক্তি নিয়ে বেল বাজাতে যাবে, তখনই দরজা খোলার শব্দে রিয়ান সামনে তাকালো। নিজের সামনে প্রাপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়ান একা একাই বলতে লাগলো, উফ মিস ধানি লঙ্কা, আপনি দেখি আমার স্বপ্নের পাশাপাশি কল্পনায়ও আসতে শুরু করেছেন। এখন কল্পনায় আপনি আমার বাসার দরজা খুলে দিলেন। ইস, এটা যদি সত্যি হতো যে এই মুহূর্তে সত্যি আপনি আমার সামনে থাকতেন। একা একাই বিড়বিড় করে বলতে লাগলো রিয়ান। আপনি কি কিছু বললেন মিস্টার রিয়ান? হ্যাঁ মানে না। এতক্ষণ রিয়ান বুঝলো প্রাপ্তি সত্যি ওর সামনে দাঁড়িয়ে আছে। এই, 1 মিনিট 1 মিনিট, আপনি আমার বাসায় কি করছেন? কোনো খারাপ মতলব নেই তো আপনার? আপনার মাথায় চিকিৎসার দরকার মিস্টার রিয়ান। আমি শিওর আপনার মাথা গেছে একেবারে। আচ্ছা সরো, আমি মার থেকেই সব জেনে নিব। এখন আমি আগে ভেতরে ঢুকে নেই। বলতে বলতে রিয়ান বাসার ভেতরে ঢুকে আসলো। বাসার ভেতরে ঢুকে রিয়ান আরেক দফা চমকে গেল। এ কি, এসব হচ্ছেটা কি? রিয়ান চিৎকার করে বলে ওঠে, স্টপ এভরিওয়ান, করেছোটা কি তোমরা? এত বড় বড় মেয়েডরা নাকি এই পিচ্চি বাচ্চার সাথে লুকোচুরি খেলছে? তোমাদের মাথা কি ঠিক আছে? আর অন্যদিকে সবাই রিয়ানের ভয়ে কাঁপছে। রিয়ানারও ভয় করছে পাপা যদি তাকে বকে। অবস্থা খারাপ হতে দেখে আমি বলে উঠলাম, আপু ভাইয়ারা, তোমরা যে যার কাজে চলে যাও, আমার কথা এখনো শেষ হয়নি। অফিসের কাজে তো গিয়েছিলেন, বাসার খবর কি আপনি রাখেন? আর কারোর কথা বাদ দিন, নিজের মেয়েটার কথা তো মাথায় রাখবেন নাকি? আন্টি আপনাকে কতবার কল করেছিল জানেন, কিন্তু আপনার তো কোনো খবরই নেই। মানে কি হয়েছে রিউর? আর আপনি যে আমাকে এত কিছু বললেন, আমি কোথায় মনের আনন্দে ঘুরতে যাইনি মিস প্রাপ্তি। আমি অফিসের কাজে গিয়েছিলাম, আর যেখানে ছিলাম সেখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা ছিল। এখন বলেন দেখি আমার দোষটা কোথায়? এর মধ্যে রিয়ানা এসে রিয়ানের কোলে উঠে পড়ে। তারপর বলতে লাগে, পাপা পাপা। হ্যাঁ বলো পাপা। তুমি কি আমার জন্য চকলেট নিয়ে এসছো? এই রে পাপা, আমি তো চকলেটের কথা ভুলে গিয়েছিলাম, কালকে এনে দিলে কি হবে? না হবে না, কিন্তু আরেকটা উপায় আছে, যদি তুমি চাও তো আমি বলতে পারি। আমার এই উপায়টা যদি তুমি মেনে চলো, তাহলে আমি তোমার উপরে কোনো রাগ করব না। আচ্ছা পাপা, তাহলে বলো তুমি সেই উপায়টা কি? কালকে আমাদের স্কুলে বাচ্চাদের একটা পার্টি হবে। মিস বলেছে সেখানে যেন সবাই নিজেদের বাবা মাকে নিয়ে যায়। ও, এই ব্যাপার। তাহলে তো আমি আর আমার রিউ মা অবশ্যই কালকে সেই পার্টিতে জয়েন করব। শুধু তাই না পাপা, তাহলে আর কি মাম্মা তুমি বলো? আমাদের সাথে আরো একজন যাবে। আমাদের সাথে আবার
সে যাবে মাম্মা, আমাদের সাথে আমার ভালো আন্টি যাবে। ও আচ্ছা, ভালো কথা। তোমার ভালো আন্টি যদি তোমার সাথে যেতে রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই মাম্মা। এখন আমি রুমে যাই, ফ্রেশ হয়ে এসে কথা বলবো। ফ্রেশ হয়ে এসে আমার রুমে এসো রিয়ান, কিছু কথা আছে তোমার সাথে। আচ্ছা আম্মু, বলেই রিয়ান নিজের রুমে চলে গেল। আর রিয়া না গিয়ে প্রাপ্তির পাশের একটা ছিটে বসলো। তারপর আকুপাকু করে কথা বলতে লাগলো। ও ভালো আন্টি। হ্যাঁ পাখি বলো। শোনো না ভালো আন্টি, বলো রি পাখি, কালকে কি আমার সাথে স্কুলে যাবা? জানো আমার সব ফ্রেন্ডরা তাদের মাকে নিয়ে যাবে। ওদের সাথে ওদের মাকে দেখলে আমার না অনেক খারাপ লাগে। সবাই সবার মা বাবার সাথে কত মজা করে, খেলা খেলে। সবার মা সবাইকে নিজের হাতে খাইয়ে দেয়। আরো কত কি। তুমিও চলো না ভালো আন্টি, কালকে তুমি আমার মা হয়ে যাবে কেমন? প্লিজ ভালো আন্টি, একটা দিনই তো শুধু। ওকে পাখি, কালকে আমি তোমার মা হয়েই যাব। এবার খুশি তো? হুম, প্রচুর খুশি। এখন তুমি রুমে যাও, আমি একটু তোমার দাদুমণির সাথে দেখা করে আসছি। আন্টির রুমের সামনে আসতেই বুঝতে পারলাম ভেতরে মিস্টার রিয়ান আর আন্টি কথা বলছে। কারোর পার্সোনাল কথা শোনা ঠিক না ভেবে আমি চলে আসতে নিব, তখনই আন্টি এর একটা কথা শুনে আমি দাঁড়িয়ে যাই। কি বলছে আন্টি এসব? উনি বেঁচে আছে? তাহলে উনি এখন কোথায়? আর থাকেনই কোথায়? এখানে কেন উনি থাকে না? আর ওনাদের আলাদা থাকার কারণই বা কি? লিজা: হ্যাঁ বাবু, বলো, সমস্যাটা কি তোমার? যে আমি কখনো বাবা হতে পারবো না। তাতে কি, আমরা একটা বাবু দত্তক নিব, এতে তো আর কোনো সমস্যা নেই। একটা কথা বলবো আমাকে সত্যি করে? বলো কি কথা? কেন, কেন তুমি আমাকে ধোকা দিলে? কি বলছো তুমি এসব রিশাদ? তোমার মাথা ঠিক আছে তো? লিজার দিকে সেই ছবিগুলো ছুঁড়ে দিয়ে রিশাদ বলতে লাগলো, এগুলোর কথা বলছি আমি। তোমার সাথে রিলেশনে জড়ানোর সময় তুমি জানতে আমার বাসায় স্ত্রী আছে, তাকে ধোকা দিয়ে আমি তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম, প্রতারণা করেছিলাম আমি তার সাথে। জানো, একটা কথা সত্যি, আমি আজ বুঝতে পারছি আমরা ভালো থাকার জন্য যার সাথে প্রতারণা করি দিন শেষে সেই মানুষটাই ভালো থাকে। আল্লাহ প্রতারককে হয়তো প্রতারণার মাধ্যমেই শাস্তি দেয়, যা আজকে আমার সাথে হচ্ছে। ভেবো না আমাকে ঠকিয়ে সুখে থাকবে। একটা সময় তোমার মতো আমিও ভেবেছিলাম আজকে আমি নিঃস্ব, তোমারও একদিন এমনই অবস্থা হবে। ভেবো না বদদোয়া দিচ্ছি, এটাই বাস্তবতা। দেখো রিশাদ, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমার ডিভোর্স চাই। হুম, তুমি বলার আগেই আমি এই ব্যবস্থাটা করে ফেলেছি। 1 সপ্তাহ সময় লাগবে, উকিল সাহেব বলেছে। আমি আজকেই আমার বাসায় চলে যাব। আর আমি এখানে থাকতে চাই না। ডিভোর্স পেপার রেডি হলে আমার বাসায় পাঠিয়ে দিও। বলেই লিজা নিজের কাপড় চোপড় গুছিয়ে সবকিছু নিয়ে চলে গেল। রিশাদ বিছানায় বসে ভাবতে লাগলো অতীত। বিয়ের পর সব কিছু খুব সুন্দরভাবেই চলছিল। রিশাদ আর প্রাপ্তির জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু সমস্যাটা হয় বিয়ের 3 বছরের মাথায়। হঠাৎই রিশাদ বদলে যেতে শুরু করে, খুব বাজে ব্যবহার করে প্রাপ্তির সাথে। মেয়েটা খুব মনমরা হয়ে পড়ে থাকতো। বোঝেনি তখন রিশাদ মেয়েটাকে। প্রিয়জনের অবহেলা যে কতটা পোড়ায় এটা সে আজকে বুঝতে পারছে। মিথ্যা অপবাদে মেয়েটাকে ডিভোর্স দিয়েছিল রিশাদ, যে সে কখনো মা হতে পারবে না। কতটা অন্যায় করেছিল মেয়েটার সাথে এটা সে আজকে বুঝতে পারছে। কিন্তু তারপরের কোনো ঘটনাই রিশাদ জানে না। একটা 3 পিস পরে মোটামুটি তৈরি হয়ে আন্টির রুমের সামনে আসি। কিছুক্ষণ আগে একজন মেড আমাকে বলে গিয়েছে আন্টি নাকি আমাকে ডাকছে। তাই আমি বললাম, আন্টি আসবো নাকি? আসো মা। কিছু বলবেন আন্টি? তুমি তৈরি মা? এ কি, এটা কি পরেছো তুমি? কেন 3 পিস? আমাকে কি বাজে লাগছে আন্টি? চেঞ্জ করে আসবো ড্রেস? মা, আজকে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই, দেখবে তোমাকে শাড়ি পরে সাথে যেতে বিও অনেক বেশি খুশি হবে। ওকে আন্টি। তারপর আন্টির কোথা থেকে যেন একটা আমার সাইজেরই একটা ব্লাউজ পেটিকোট নিয়ে আসলো। আমি কৌতূহল দমিয়ে রাখলাম, কিছুই আর জিজ্ঞাসা করলাম না। তারপর আন্টি আমাকে হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরিয়ে দিল, সাথে আমি একটু সেজে নিলাম।
আমি নিচে নামতেই দেখি রিও আর মিস্টার রিয়ান আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে আপনাদের? ভালো আন্টি, এটা তুমি? অসম্ভব সুন্দর লাগছে আপনাকে মিস ধানি লঙ্কা। এই, আপনি কি বললেন আমাকে? আমি ধানি লঙ্কা? তাহলে আপনি কি? আপনি তো হচ্ছেন একটা আস্ত একটা খাটাস। এই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কিছুই বেশি হয়নি। আপনি তো শুধু খাটাস না, সাথে হলেন পাবনার পালিয়ে আসা পাগলও। হুম, আমাকে বলে আমি নাকি ধানি লঙ্কা। তাহলে তো আপনি হলেন আদা রসুন পেস্ট। নিজে যা, আমাকেও কি তাই মনে করো? মিটমিটিয়ে হাসতে হাসতে বলল রিয়ান। ভালো হচ্ছে না কিন্তু। তুমি ভালো করলে তো ভালো হবে, তাই না? উফ পাপা আর ভালো আন্টি, তোমরা কি থামবা? বাচ্চা আমি নাকি তোমরা? এত বাচ্চাদের মতো ঝগড়া যে কিভাবে করো তোমরা? আচ্ছা সব বাদ দাও, এখন চলো, না হলে লেট হয়ে যাবে। চলো। তারপর আমরা গিয়ে গাড়িতে বসলাম। রিয়ান আর রিয়ানা সামনে বসেছে আর আমি পেছনের সিটে। রিয়ানার স্কুলে পৌঁছাতে দেখি চারিদিকে অনেক সুন্দরভাবে সাজানো। তার মধ্যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, হাসি মজা করছে। কেউ কেউ আবার নিজের বন্ধুদের সাথে খেলা করছে, কেউ আবার চুপটি করে বসে আছে মা বাবার সাথে। এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমার বেশ ভালোই লাগছিল। এভাবে অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবকিছু ঠিকভাবেই কেটে যায়। অনুষ্ঠান শেষ হয় বিকাল 4টার দিকে। তারপর রিয়ানা বায়না ধরে আমাদের নিয়ে পাশের পার্কে যাবে। আমরাও ওর কথা মেনে নেই। পার্কে গিয়ে আমি আর রিয়ানা দুজনে পুরো বাচ্চাদের মতো করে দৌড়াদৌড়ি করে খেলতে শুরু করি। তারপর দুজনে কটন ক্যান্ডি নিয়ে প্রতিযোগিতা করতে থাকি। সেখানেই রিয়ানা জিতে যায়। তারপর সে আমাকে বলে আমার নাকি তার সাথে লুকোচুরি খেলতে হবে। হেরে যখন গিয়েছি তখন তো আমাকে রাজি হতেই হবে তার শর্তে। রিয়ানা আমার চোখটা বেঁধে দেয় আর চারিপাশে ঘুরতে ঘুরতে বললে, ভালো আন্টি, আমাকে ধরো, আমি এখানে। খুঁজতে খুঁজতে হঠাৎই মনে হলো আমি একটা খাম্বার সাথে ধাক্কা খাই। পড়ে গিয়ে মা গো বলে মাটিতে বসে পড়ি। চোখের কাপড়টা সরাতেই দেখতে পাই আমার সামনে মিস্টার রিয়ান দাঁড়িয়ে আছে। তাই আমি বলি, আপনি এখানে কি করছেন খাটাস সাহেব? এখানে তো মাত্র একটা খাম্বা ছিল, যার সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ি। উফ আল্লাহ, এত শক্ত খাম্বা হয় নাকি? মনে হয় কেউ রড দিয়ে বানিয়েছে একেবারে। আমার কথা শুনে হাসতে হাসতে রিয়ানা বলে উঠল, ভালো আন্টি। হ্যাঁ পাখি বলো। তোমার সেই রড দিয়ে বানানো খাম্বাটা হচ্ছে কিন্তু আমার পাপা। ও আচ্ছা। খাটা সাহেব, আপনি মানুষ নাকি এলিয়েন? বাবা রে বাবা, এত শক্ত নাকি মানুষ হয়? আপনি তো খাটাস, আপনি মানুষ কেন হতে যাবেন? একা একাই বিড়বিড় করতে করতে থাকি। মিস ধানি লঙ্কা, নিজের দোষ আগে দেখেন, তারপর আমাকে বলবেন। পাপা, এখন চলো বাসায় যাই, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার রেস্ট দরকার। ওকে মাম্মা। তারপর আমরা বাসায় চলে আসি। পরের দিন সকালে ও সবার আগের মতোই ছিল। আজকে আমি চলে যাব এই বাসা থেকে, কারণ রিও এখন যথেষ্ট সুস্থ হয়ে গেছে। আর আমারও হসপিটাল থেকে অনেকবার কল আসছিল। আবার বাবাও তো আছে বাসায়, ব্রেকফাস্ট টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম, তখনই কলিং বেলটা বেজে ওঠে। একজন মেড গিয়ে দরজাটা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে আমার মতো বয়সী একটা মেয়ে। তাকে দেখে আন্টি আর মিস্টার রিয়ানকে কেমন জানি লাগছিল দেখতে। রিয়ান আন্টিকে ইশারা করতেই আন্টি গিয়ে রিউ পাখিকে ঘরে রেখে আসে। আমি তখনও কিছুই বুঝলাম না, তাই কৌতূহল নিয়ে সবকিছু দেখছিলাম। মিস্টার রিয়ান বলতেই শুরু করে, আপনি এখানে কি জন্য এসেছেন? কি চাই আপনার এখানে? আমার জানা মতে তো আপনি 6 বছর আগেই এই বাসার সাথে আর এই বাসার মানুষজনের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। তাহলে এখন আপনার এখানে কি কাজ? সেটা তুমি ঠিকই জানো, তাই মনে হয় না আমার আর বলার প্রয়োজন আছে। আপনি যা চাইছেন তা কোনোদিনও হবে না। অন্তত আমি রিয়ান আহমেদ বেঁচে থাকতে তো এটা অসম্ভব। তাহলে তুমি মরে যাও, আমার মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে। এখন তোমরা ভালোই ভালোই আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিলে তো ভালোই, নয়তো আমার পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। তা কি বলে পুলিশের কাছে আপনি সাহায্য চাইবেন শুনি? আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার মেয়ে আর মৃত স্বামীর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে নতুন প্রেমিকের কাছে চলে যাই। কিন্তু এখন আমার মমতাবোধ জেগে উঠেছে, তাই আমার মেয়েকে আমার চাই। নাকি আমি আর কখনো মা হতে পারবো না,
তাই নিজের চিহ্ন হিসাবে আমার ওকে চাই। নিজের কমতি মুছতে বেশি হয়ে যাচ্ছে কিন্তু রিয়ান, এতবার বেরো না, খুব শীঘ্রই হয়তো ঝড়ে পড়ে যাবে। রিয়ান আহমেদ তোমার মতো থার্ড ক্লাস মানুষ না, বুঝলে? রিয়ান আহমেদ কখনো ঝড়ে পড়বে না, তোমাকে কিন্তু আমি দেখে নেব। আমার স্বামী কিন্তু পুলিশ অফিসার, তো আইনের দিক দিয়ে আমার ক্ষমতা কিন্তু আছে নিজের মেয়েকে নিয়ে যাওয়ার। চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু ফলাফল শূন্য হবে। কেন? কেন আবার সবকিছু শেষ করতে চাইছো? চলেই তো গিয়েছিলে ভালো থাকতে, তাহলে কেন আবার ফিরে এসেছো আমাদের ভালো থাকাটা নষ্ট করতে? লিমা আহমেদ বেরিয়ে এসে কথাগুলো বলে উঠল, আমি এত কিছু জানি না, আমার শুধু আমার মেয়েটাকে চাই। এটা আপনার স্বপ্নেও অসম্ভব, চাইলে চেষ্টা করতে পারেন। আমি আজকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু কালকে আবারও আসবো, আর আমার মেয়েকে আমি আমার কাছেই নিয়েই ছাড়বো। বলেই মেয়েটি বাসা থেকে বেরিয়ে যায়। আমি এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিলাম। মেয়েটা বেরিয়ে যাবার পর মিস্টার রিয়ানো গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। আন্টি হয়তো আমার অবস্থাটা বুঝেছেন, তাই বলতে লাগলো, ঘটনাটা আরো 7 বছর আগের। আমার বড় ছেলের বউ করে নিয়ে আসি আমি এই মেয়েটিকে, মানে সীমাকে। প্রথম প্রথম সবকিছু ভালোই চলছিল, কিন্তু দিন যত যায় সীমা বিগড়ে যেতে শুরু করে। রাত ভরে পার্টি, সারাটা দিন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি আর নানান কিছু। তাও আমার ছেলেটা তাকে কিছুই বলে না। তারপর হঠাৎই একদিন জানতে পারি সীমা প্রেগনেন্ট। সেদিনই খুশিতে কান্না করে দিয়েছিল আমার ছেলেটা, কিন্তু সুখ জিনিসটা আমার সেই ছেলের কপালে হয়তো ছিল না। তাই তো সীমার প্রেগনেন্সির সময় যখন 8 মাস, তখন ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। অনেক ভেঙে পড়েছিলাম আমরা, কিন্তু সীমার জন্য আমি আর রিয়ান নিজেকে সামলিয়ে গিয়েছি, কখনো ওর কোনো কষ্ট হতে দেইনি। কিন্তু যেদিন রিয়ানার জন্ম হয় সেই দিনই সে হসপিটালে একটা চিঠি লেখে। সেই দিন থেকেই সেখান থেকে চলে যায়। সেই চিঠিটা লেখা ছিল, সীমা এখন কোনো বাচ্চা চায় না, বাচ্চার জন্য সে নিজের খুশির জীবনটা মাটি করতে পারবে না। সে তার ভালোবাসার মানুষটির কাছে চলে গিয়েছে। আন্টি আর কিছু বলবে তার আগে মিস্টার রিয়ানের ফোনে একটা আন্টির ফোন কল চলে আসে। কলটা রিসিভ করার পরপরই আন্টি জোরে একটা চিৎকার দিয়ে বলে ওঠে, আমার রিয়ান, কিচ্ছু হবে না আমার ছেলের। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে বসে অপেক্ষার প্রহর গুনছি আমি। অপারেশন শুরু হওয়ার 2 ঘন্টা হতে চলল, এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে আন্টিও অজ্ঞান হয়ে পাশের কেবিনে রয়েছে। ডাক্তার ইঞ্জেকশন পুশ করছে আর বলছে জ্ঞান ফিরতে 5 ঘন্টা সময় লাগবে। তখন আন্টির ফোনে একটা লোক কল করে বলেছিল, যার ফোন থেকে উনি কল করেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর খারাপ অবস্থা তার। আন্টি তো এটা শোনার সাথে সাথে চিৎকার করে ওঠে। আমি আন্টির কাছ থেকে ফোনটা নিয়ে লোকটার সাথে কথা বলে সব জানতে পারি। তখন আমি বলি, আপনি প্লিজ দয়া করে ওনাকে আশেপাশের কোনো একটা হসপিটালে নিয়ে যান, আর আমাদের সাথে তার ঠিকানাটা দেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা জলদি আসেন, আমরা এক্ষুনি আসছি। তারপর আমি গাড়ির চাবি নিয়ে এসেই বের হতে যাব, তখনই আন্টি বলে, আমিও যাব মা, আমাকেও নিয়ে চলো। এই আমার শেষ ভরসা, ও না থাকলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো মা। আচ্ছা চলেন। তারপর আমরা জলদি হসপিটালে চলে আসি। হসপিটালে এসে রিয়ানের এই রকম অবস্থা দেখে আন্টি জ্ঞান হারায়। সত্যি প্রচুর খারাপ অবস্থা রিয়ানের, পুরো শরীর রক্তে মাখামাখি। আকাশি কালারের টি শার্টটা লাল হয়ে গেছে পুরো। বুঝতে পারছি না কি হবে, কি করব আমি। উপায়ান্তর না পেয়ে আমিও বাবাইকে কল করি, তারপর সব কিছু খুলে বলি। তারপর বাবাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। অপারেশন থিয়েটারের দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসেন। আমি এগিয়ে যাই ওনার দিকে। উনি এখন কেমন আছে ডাক্তার? হি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু মিনিমাম 1 মাস ওনার বেড রেস্টে থাকতে হবে, কোনো রকমে চাপ নিতে পারবে না। আর পায়ের জখমটা সারতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। ততদিনে উনি একা একা হাঁটতে পারবেন না। তাছাড়া নিয়মিত ঔষধ নিলে উনি জলদি সেরে উঠবেন ডাক্তার। থ্যাঙ্কস ডাক্তার। তারপর ওনারা চলে যায়। রিয়ানকে ওর কেবিন রুমে শিফট করা হয়।
রিয়ানের কেবিনে ঢুকে আমি তার পাশে বসে তার মাথায় হাত বুলাতে থাকি। জানি না কেন আজকে যখন শুনেছি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয়। প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মনে হয়েছিল নিজের খুব কাছের কিছু আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। হারিয়ে ফেলেছি খুব মূল্যবান কিছু একটা। বুঝতে পারছি না কিছু আমি কেন হচ্ছে এই সব কিছু। মন আর মস্তিষ্ক দুটো দুই কথা বলছে। ইচ্ছে করছে মনের কথাটা মেনে নেই, কিন্তু মস্তিষ্ক বলছে না, আমি ডিভোর্সি। আর ডিভোর্সিদের সাথে কারো নাম জড়াতে নেই। শুধু শুধু নিজের জন্য সেই মানুষটার জীবন আমি পারি না নষ্ট করতে। হুম, নেই তো আমার কোনো কমতি নেই। তাহলে শুধু শুধু কেন নিজের জীবনের সাথে তার জীবনটা জড়িয়ে ফেলেছি আমি? এর ফল যে খুব একটা সুখকর হবে না আমার জন্য, তা ঠিকই বুঝতে পারছি, কিন্তু কি করব? মনের ওপরে কি আর কারোর নিয়ন্ত্রণ চলে? 7 দিন পর, রিয়ানের জ্ঞান ফেরার 2 দিন পর তাকে বাসায় নিয়ে আসা হয়। ও সব কিছুতেই বাবা আমাকে হেল্প করেছিল। রিয়ানের বিজনেসটাও এখন বাবাই দেখাশোনা করছে। আমি বাবাইকে বলেছি 1 মাসের জন্য ওর দায়িত্বটা নিতে। ভাবতেও অবাক লাগে, এই মানুষটির সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তবুও কত করে চলেছে আমার জন্য। সত্যি হয়তো এখনো দুনিয়ায় ভালো মানুষ বেঁচে আছে। রিশাদের বাসা থেকে চলে আসার পর রাস্তায় আমি আনমনে হাঁটছিলাম, তখনই দেখি এক ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার পাশে। যেহেতু চলতি রাস্তা, সেহেতু প্রচুর মানুষ জমে গিয়েছিল সেখানে, কিন্তু কেউ ওনাকে নিয়ে হসপিটালে যায়নি। পরে আমি কিছু লোকের সাহায্যে ওকে নিয়ে হসপিটালে যাই। তারপর উনি ঠিক হওয়ার পর আমি ওনার সম্পর্কে জানতে পারি। দুনিয়ায় আপন বলতে কেউ নেই ওনার, একাই থাকেন। সেদিন ড্রাইভার আসতে লেট করেছিল, আর জরুরি মিটিং থাকায় রাস্তায় আসেন অন্য গাড়ির খোঁজে। সেখানেই বিপি লো হয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর আমার সম্পর্কে জানতে চান। আমিও আমার বিষয়ে সবকিছু খুলে বলি ওনাকে। তারপর উনি আমাকে প্রস্তাব দেয় ওনার সাথে ওনার মেয়ে হয়ে থাকার জন্য। যেহেতু আমি একা, আপন বলতে কেউ ছিল না সেই সময় পাশে দাঁড়ানোর, তাই আমি রাজি হয়ে যাই ওনার প্রস্তাবে। বাসা থেকে যাওয়ার সময় নিজের পরীক্ষার রেজাল্টগুলোও নিয়ে গিয়েছিলাম, সাথে বাকি আরো কিছু কাগজপত্র। তা দিয়ে বাবাইকে আমাকে ওখানে একটা মেডিকেলে ভর্তি করে দেন। বাবাইয়ের কারণেই তখন চান্স পেয়েছিলাম আমি। সময় চলে যাওয়ার পরও সত্যি রক্তের সম্পর্ক না থাকলেও অনেক মানুষ আপন হয়ে যায়। আর অনেকের সাথে যত আপনি সম্পর্ক থাকুক না কেন, প্রয়োজনের সময় কাউকেই পাশে পাওয়া যায় না। এটাই হচ্ছে চরম বাস্তবতা মানুষের জীবনে। মাত্রই ডিভোর্সের সব কাজ কারবার শেষ করে বাসায় আসলো রিশাদ। একটা সাইনের মধ্য দিয়ে এত বছরের সম্পর্ক, এত স্মৃতি, এত মুহূর্ত সব এক পলকে শেষ হয়ে গেল। একটা সময় প্রাপ্তির সাথে যা যা করেছিল, এখন সেই সব ঘটনা পুনরায় ঘটছে। পার্থক্য শুধু এখন প্রাপ্তির জায়গায় রিশাদ নিজে রয়েছে। কি যে হবে এরপরে বুঝতে পারছে না। নিয়তি এখন তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, যা পারছে না এইসব কিছু সহ্য করতে, আর না পারছে কিছু করতে। রিশাদ বুঝতে পারছে অনেক দেরি হয়ে গিয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে। এখন চাইলেও আর কিছু করা সম্ভব নয়। ভাগ্য এখন তাকে যেভাবে চালাবে, তাকে সেভাবেই চলতে হবে। মিস্টার রিয়ান, সমস্যা কি আপনার? খাচ্ছেন না কেন এখনো? স্যুপটা তো ঠান্ডাই হয়ে যাবে, তখন খেয়ে বলেন দেখি। আমার হাত ব্যথা, আমি খেতে পারবো না। ভালো আন্টি, পাপার তো হাত ব্যথা। তুমি যেভাবে আমাকে খাইয়ে দাও, পাপাকেও সেইভাবে একটু খাইয়ে দাও না প্লিজ। রিয়ানের কথা শুনে আমি নিশ্চুপ। তোমার ভালো আন্টি হয়তো চায় না আমি জলদি সুস্থ হই, তাই তো খাইয়ে দিতে চাচ্ছে না। যাকগে ছাড়ো, আমি এভাবেই থাকি। দেখি, মুখ খুলুন, আমি খাইয়ে দিচ্ছি। সত্যি? হুম। তারপর ধীরে ধীরে পুরো স্যুপটা রিয়ানকে খাইয়ে দিলাম। হঠাৎই নিচ থেকে চেঁচামেচির আওয়াজে শুনে যেতেই দেখি সীমা এসেছে, সাথে কিছু পুলিশ। আমার আর বুঝতে বাকি রইল না কেন এসেছে সে। অফিসার, রোজ রোজ একজন ভদ্র মানুষের বাসায় পুলিশ আসা কেমন কথা বলুন তো দেখি। কিসের ভদ্রলোক? আমি রিয়ানের মা, আমি ওকে নিয়ে যেতে এসেছি। রিয়ানার, তুমি কি ওই আন্টির সাথে যাবা, নাকি আমাদের সাথে তোমার পাপার সাথে থাকবা? বলো তো কোনটা।
আমি ভালো আন্টি আর পাপার সাথেই থাকবো, ওই পচা আন্টির কাছে আমি যাব না। দেখেছেন অফিসার, দ্বিতীয়বার আর এখানে আসলে কিন্তু আমি আপনাদের নামে মামলা করতে পিছপা হব না, ঠিক আছে পুলিশ অফিসার? সরি ম্যাম বলেই অফিসাররা বাসা থেকে বেরিয়ে যায়। 1 মাস পর পাত্রপক্ষের সামনে বসে আছি। আজকে সকালেই বাবাই জরুরি কাজে বাসায় ডেকে এনেছে, তারপর বলে এই সব কথা। বাবাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে যাই। অন্যদিকে রিয়ানার জন্য প্রচুর মন খারাপ। আর রিয়ান, না না, সে আমার কেউ না। বারবার কেন তার ভাবনা চলে আসছে জানি না আমি। এরপরে যে কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু পরিস্থিতির ওপরে ছেড়ে দিয়েছি। ক্লান্ত হয়ে গিয়েছি বাস্তবতার সাথে লড়াই করতে করতে। পাত্রপক্ষ আমার আগের বিয়ের সম্পর্কে সবই জানে, তবুও তারা রাজি এই বিয়েতে। সব কথা মোটামুটি ঠিক হওয়ার পরে আমাকে আর পাত্রকে পাঠানো হয় একা কথা বলতে। বাবাই আমাকে বলে তাকে নিয়ে নিজের রুমে যেতে। আমি তাই করি। রুমে এসে আমি চুপচাপ সোফায় বসে পড়ি। উনিও চুপচাপ সোফার অন্য কিনারে বসে পড়ে। হ্যালো মিস প্রাপ্তি, আমি আদনান শেখ। হুম, তো বিয়ের ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি রাজি আমাকে বিয়ে করতে, নাকি আপনার কোনো আপত্তি আছে? আমি নিশ্চুপ। দেখুন, আমি সোজাসুজিভাবেই কথা বলতে পছন্দ করি। আমার বাবা যখন বিয়ের জন্য আপনার ছবি দেখায় তখনই আমার আপনাকে ভালো লেগে যায়। আপনার সব অতীতই আঙ্কেল আমাদেরকে খুলে বলেছে। আপনার অতীত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন আপনার ইচ্ছেটা জানতে চাই। আবারও নিশ্চুপ আমি। নীরবতা কি তাহলে আমি সম্মতির লক্ষণ ধরে নিব? আমার কিছুটা সময় চাই। আমি এত দ্রুত সব কিছুর জন্য প্রস্তুত নই। আশা করি আপনি আমার দিকটাও বুঝবেন। জি অবশ্যই, আপনার যত সময় দরকার আপনি নেন। ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটা কিন্তু আমি হ্যাঁ বোধকই আশা করছি। আমি কিছুই বললাম না। তারপর আরো কিছু সময় কথা বলে উনি চলে গেলেন। তারপর ওনারা সবাই বাবাইয়ের থেকে বিদায় নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে চলে গেলেন। ফোনটা হাতে নিয়েই দেখি আননোন নাম্বার থেকে একটা কল এসেছে। আমি প্রথম দিকে রিসিভ করিনি। 2বার কল আসার পর জরুরি কল ভেবে রিসিভ করি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? হ্যাঁ, এত জলদি ভুলে গেলেন? কিছুক্ষণ আগেই তো আপনার বাসা থেকে আসলাম। ও আচ্ছা, আদনান আপনি? জি বলেন, কি বলবেন? তারপর আমরা কিছু সময় কথা বললাম। কলটা কেটে আমি লিমা আন্টিকে কল দিলাম। কেমন আছো মা? ভালো আন্টি। তুমি কেমন আছো? ভালো। রিও পাখি কেমন আছে? আর মিস্টার রিয়ানের অবস্থা কেমন? রিও তোমার সাথে কথা বলবে মা। দাও আন্টি। হ্যালো ভালো আন্টি, কেমন আছো তুমি? ভালো মা, তুমি কেমন আছো? আমিও ভালো। তুমি কখন আসবে? আমি কালকে সকালে আসি, তোমার সাথে দেখা করে যাব। আচ্ছা ঠিক আছে ভালো আন্টি। তোমার পাপা কেমন আছে? পাপাও ভালো আছে। সকালে পাপাও তোমাকে খুঁজছিল, পরে যখন আমি বলেছি তুমি চলে গেছো তখন আর কিছুই বলেনি। আচ্ছা পাখি, তাহলে কালকে দেখা হবে। টাটা ভালো আন্টি। আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে মিস প্রাপ্তি? কিভাবে জানলেন এই কথা? একভাবে না একভাবে ঠিকই জেনেছি। তা আপনি রাজি নাকি বিয়েতে? আমি কিছুই বললাম না। আপনি কি কিছু বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকেন? কিছু কিছু বিষয় না বোঝাই ভালো। রিয়ান হঠাৎই আমার হাতটা চেপে ধরে বলতে লাগলো, আমাকে এইভাবে শেষ করে দিচ্ছ কেন তুমি? আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। এভাবে সময় চলতে লাগলো। আমি প্রতিদিনের ব্যস্ততায় জীবন পার করতে থাকলাম, কিন্তু রোজ একবার হলেও রিয়ানের সাথে দেখা করতে যেতাম। সময় হয়তো সত্যি অনেক দ্রুত চলে যায়। আদনানের সঙ্গে এর মধ্যে আমার 5 থেকে 6 বার কথা হয়েছিল। এরপরে আমি বাবাইকে জানিয়েছিলাম আমার সময় লাগবে কিছুটা। এখনো এত কিছু মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার অবস্থাটা বুঝে বাবাইও আর আমাকে জোর করেনি। আদনানকে সিদ্ধান্ত জানানোর পর সে শুধু বলেছিল বন্ধু হয়ে যেমন চিরকাল পাশে থাকেই। এতে আর আমি দ্বিমত করিনি। তার সাথেও আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। আজকে আমার জন্মদিন। সন্ধ্যায় বাবাই বিরাট একটা পার্টির আয়োজন করেছে। আমি সেখানে রিয়ানাদেরকে ইনভাইট করি। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়। রাত 10টার ভেতরে বার্থডে পার্টি শেষ হয়ে যায়। এর মধ্যে অবশ্য আমি লক্ষ্য করেছিলাম বাবাই মিস্টার রিয়ানের সাথে অনেকক্ষণ সময় নিয়ে আলোচনা করেছে।
এত মানুষের ভিড়ে আর তাদের কথা জানা হয়নি। আন্টিকে রিকোয়েস্ট করে রিও পাখিকে আমার কাছে রেখে দেই। মেয়েটা ভারী মিষ্টি। আসলে সত্যি কেউ সন্তান পেয়ে ওর মূল্য দেয় না। আর অন্যদিকে কত সম্পর্ক নষ্ট হয় একটা সন্তানের জন্য। ফ্রেশ হয়ে রিওকেও ফ্রেশ করিয়ে দেই। আমার বাসায় ওর জামা কাপড় তো ছিল না, তাই বাসার একটা মেড বাইরেকে পাঠিয়েছিলাম ওর জন্য কিছু ড্রেস নিয়ে আসতে। রিয়ানা বলতে শুরু করলো, ভালো আন্টি, ও ভালো আন্টি। হ্যাঁ পাখি বলো। আমি আইসক্রিম খাবো। এত রাতে আইসক্রিম খেলে তো জ্বর হবে তোমার। কিচ্ছু হবে না। তুমি, আমি আর নানা ভাই গল্প করতে করতে অল্প একটু খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নানা ভাইকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে আসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওকে ভালো আন্টি। বলেই রিয়ানা দৌড়ে বাবাইয়ের ঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমে বসে আমি বাবাই আর রিয়ানার কথা বলছিলাম। রিয়ানা তখন আমার বাবাইকে উদ্দেশ্য করে বলল, জানো নানা ভাই একটা কথা। কি কথা গো নানা ভাই? ভালো আন্টি এখন পচা হয়ে গেছে। কবে থেকে আমার সাথে থাকে না, আমাকে খাইয়ে দেয় না, গল্প শোনায় না, ইয়ামি ইয়ামি রান্না করে দেয় না। মুখ ফুলিয়ে রাগী ভঙ্গিতে কথাগুলো বলে উঠল রিয়ানা। এ তো দেখি ভারী অন্যায় করে ফেলেছে তোমার ভালো আন্টি। এখন বলো তো নানা ভাই, তোমার ভালো আন্টিকে কি শাস্তি দেওয়া যায়? কালকে সারাদিন ভালো আন্টি আমাকে টাইম দিবে, আমার সাথে ঘুরবে, আমাকে ইয়ামি ইয়ামি রান্না করে নিজের হাতে খাইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এসব করবে তোমার ভালো আন্টি। আর যদি না করে তাহলে আমাকে বলবে তুমি। আমি তোমার ভালো আন্টিকে খুব করে বকে দিব। না না, ভালো আন্টিকে বকা দিলে তো ভালো আন্টির খারাপ লাগবে, পরে আমারও কষ্ট হবে। ভালো আন্টি আমার সব কথা শোনে, তাই এটাও শুনবে, তাই না ভালো আন্টি? ওকে। তারপর আরো কিছু সময় হাসি মজার গল্প করে আমরা সবাই ঘুমাতে চলে গেলাম। অন্যদিকে, তুমি ভাই সাহেবের সাথে কথা বলছো রিয়ান? হ্যাঁ আম্মু। উনি কি বলেন এই বিষয়ে? উনি বলেছেন ওনার কোনো সমস্যা নেই, উনি রাজি। কিন্তু রিয়ান, কিন্তু এখানে প্রাপ্তির সিদ্ধান্তের উপরে সবকিছু নির্ভর করে। ও রাজি না হলে আর কিছুই করার নেই। মেয়েটা কাউকে বিশ্বাস করতে ভয় পায় রিয়ান। একবার বিশ্বাস করে ঠকেছে। যার উপরে এত বিশ্বাস ভরসা ছিল, সেই ভরসা বিশ্বাস সবকিছু ভেঙে দিয়েছে। বিশ্বাস জিনিসটা এখন ওর মন থেকে উঠে গিয়েছে। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে আম্মু? হুম। রিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল লিমা আহমেদ, বলো তো আমার কি দোষ আম্মু? আমি ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? ভালোবাসা তো অন্যায় না আম্মু। প্রথম দিন দেখেই ভালো লেগে গিয়েছিল ওকে, তাই ওর থেকে দূরত্ব রেখেই চলার চেষ্টা করে থাকি। কিন্তু আমি পারিনি আম্মু নিজেকে সামলাতে। সারাক্ষণ আমার ভাবনা কল্পনায় এসে আমাকে জ্বালাতন করা শুরু করে ও। তাও আমি অনেক চেষ্টা করেছি আম্মু, বিশ্বাস করো আমাকে। কিন্তু ওর অতীতটা যখন জানলাম, তখন মনে হয় ও আমার মনে আরো বেশি জায়গা দখল করে নিল। কত কষ্ট করেছে মেয়েটা জীবনে। সেদিন যখন শুনলাম ওর বিয়ের কথাবার্তা চলছে, তখন নিজেকে পুরোই পাগল পাগল মনে হচ্ছিল। খুব কষ্টে নিজেকে সামলেছিলাম। তারপর যখন ও বিয়েটা ভেঙে দিল, তখন একটু আশার আলো পেয়েছিলাম মনে। কম তো চেষ্টা করিনি আম্মু। কিন্তু ও বোঝেও অবুঝের মতো আচরণ করতে লাগলো। বলো তো আম্মু, কেন ও আমার সাথে এমন করছে? বললাম না বাবা, বিশ্বাস জিনিসটা হচ্ছে কাচের মতো। একবার ভেঙে গেলে হয়তো জোড়া ঠিকই লাগানো যায়, কিন্তু দাগটা মোটেও যায় না। সেই দাগটাই থেকে যায়। তোর এখন ওর বিশ্বাস অর্জন করতে হবে, তাহলেই দেখবি তুই যতটা ওকে ভালোবাসিস তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসা তুই ওর থেকে পাবি। বুঝলি? কি করে আম্মু? কি করে আমি কি করব এটাই তো বুঝছি না। চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তবুও তার মন গলছে না। কি করব আম্মু বলো? ওকে সময় দাও। ওর পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নে। ওর মতো করে ওকে চিনতে চেষ্টা কর। নিজের সর্বোচ্চ ভালোবাসাটা ওকে দে। আমি জানি তুই সত্যি পারবি। জানি না আম্মু, কিছুই জানি না আমি। আদৌ কি আমি পারবো প্রাপ্তির মুখে প্রাপ্তির হাসিটা ফোটাতে? পারবি বাবা। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুই ওকে পাবি। আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো বল। উনি কখনো নিজের বান্দাকে নিরাশ করে না। তাই যেন হয় আম্মু। এই রকম এক কথায় দুই কথায় রিয়ান ঘুমিয়ে যায়। রিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে লিমা আহমেদের ভেতর থেকে।
ছেলেকে তো বললেন যে সে পারবে, সত্যি কি পারবে? রিয়ান প্রাপ্তির মনে নিজের জন্য অনুভূতি জন্মাতে, নাকি অসম্পূর্ণই রয়ে যাবে তার ছেলেটার জীবনের কাহিনী? একা একাই বলতে লাগলেন, আল্লাহ, তুমি তো সবই জানো কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি তো এটাও জানো আমার ছেলেটার জীবনে অনেক কিছু হারিয়েছে। এভাবে ওর থেকে ওর ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না। পরের দিন সকালে আমি রিয়ানাকে রেডি করিয়ে দিলাম। সুন্দর কিউট একটা পিঙ্ক কালারের মিনি ফ্রক পরিয়ে দিলাম। ওর সাথে মিলিয়ে আমিও একটা পিঙ্ক কালারের লং ড্রেস পরে নিলাম। সাথে দুজন চুলগুলো একই রকম ভাবে পেনিটেল করে রুম থেকে বেরিয়ে আসলাম। আমাদের দেখেই বাবাই বলে উঠল, মাশাল্লাহ, আমার মা আর নানু ভাইকে তো অসাধারণ লাগছে। আজকে রাস্তায় যে তোমাদেরকে দেখবে সেই জ্ঞান হারাবে। না না, জ্ঞান হারালে আবার আমার ভালো আন্টির কাছে লোকেরা পুলিশ কেস করবে, তখন পুলিশ আঙ্কেল এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। না না, আমি ওখানে যাব না নানু ভাই। দুই হাত নাড়িয়ে না না করতে লাগলো রিয়ানা। ওর কথাগুলোর সাথে কথা বলার ধরন দেখে আমিও আর বাবাই হাসতে শুরু করে দিলাম। পাকনা বুড়ি একটা, এই মেয়েটা যেখানেই থাকবে সেখানেই কখনো আনন্দের কমতি হবে না। তারপর আমরা সবাই নাস্তা করে নিলাম। নাস্তা করার পর আমি আর রিয়ানা গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। গাড়িতে বসতে যাব, তখনই কোথা থেকে যেন রিয়ান এসে হাজির হলো আর বলতে লাগলো, হেই গার্লস, তোমরা কি তোমাদের সাথে আমাকে নিয়ে যাবে একটু ঘুরতে? এই, আপনি কোথা থেকে আসলেন? আপনি কিভাবে জানলেন আমরা ঘুরতে যাব? বলুন বলুন। আরে বাবা, এত কিছু বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো, পরে বলা যাবে সব কিছু। রিও মামা, তুমি কি পেছনের সিটে গিয়ে বসবে? তাহলে পাপা একটু সামনের সিটে বসতে পারতো আর কি। ওকে পাপা, বলেই রিয়ানা গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। সাথে সাথেই রিয়ান এসে আমার পাশের সিটে বসে পড়লো। আমি আর কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। প্রথমে আমরা গেলাম শিশু পার্কে। সেখানে গিয়ে রিয়ানা প্রচুর আনন্দ করেছে, আর মিস্টার রিয়ান তো সারাক্ষণই মতো আমার পেছনে পেছনে পড়েছিল। একটা মানুষ এত বেহায়া হয় কিভাবে? কেন বোঝেন না? উনি আর আমার এই অভিশপ্ত জীবনের সাথে কারো নাম জড়াতে নেই। তারপর শিশু পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চ করছিলাম। তখনই কোথা থেকে একটা মেয়ে এসে যেন হঠাৎ করে মিস্টার রিয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হেই দোস্ত, কি অবস্থা তোমার? আরে মিম, কি খবর তোমার? আমি ভালোই আছি, তোমার খবর বলো। এভাবে অনেকক্ষণ তারা কথা বলে। এর মধ্যে রিয়ান অবশ্য আমার আর রিউর সাথে এই মিমের বাচ্চার ডিমের সাথে একেবারে পরিচয় করিয়ে দেয়। কেন জানি সহ্য হচ্ছিল না ওই ডিমের বাচ্চাটাকে। ছেলেদের সাথে এত গায়ে পড়া ন্যাকামি করে কথা বলার কি আছে? ভাবখানা দেখলে মন চাই ডিমের বাচ্চাটাকে ভাজি করে আমি খেয়ে ফেলি। উনিও বলিহারি, আমার সাথে কখনো তো হেসে এত কথা বলেনি, তাহলে মিমের সাথে এত কিসের কথা? মন চাচ্ছিল ডিমটাকে আমি পাথরের সাথে মেরে মেরে ভাঙি একেবারে। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা শপিং মলে চলে আসি। ঘুরতে ঘুরতেই হঠাৎই আমার চোখ পড়ে একজন মানুষের উপরে। আরে, ও এখানে কি করছে? আর ওর সাথে এটাকে? আসলে আমার সামনে ছিল লিজা। আজকে আবার তার সাথে ভিন্ন একটা ছেলে। আমি ওর দিকে এগিয়ে ওর সাথে কথা বলতে যাব, তার আগে রিউ পাখি আমাকে টেনে অন্য একটা শপে নিয়ে গেল। সেখানে নাকি ওর একটা ড্রেস ভালো লেগেছে। তারপর সেখানে গিয়ে দেখলাম ওর একটা ব্লু কালারের বারবি গাউন পছন্দ হয়েছে। আমি সেই ড্রেসটা কিনে দিলাম। তারপর আমরা বেরিয়ে আসলাম। আসার সময় আমি লিজাকে, ওই ছেলেটাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। সময় চলতে থাকতে দেখতে দেখতে আরো 6টা মাস পার হয়ে গেল। এর মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমার আর মিস্টার রিয়ানের বিয়ে ঠিক হয়েছে। হুম, আগামী 17 তারিখে আমাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। ভেবেছিলাম আর কাউকে জড়াবো না নিজের এই অভিশপ্ত জীবনের সাথে, কিন্তু নিয়তিতে হয়তো অন্য কিছু লেখা ছিল। তাই তো এত চেষ্টা করেও পারিনি নিজেকে সামলাতে। এই কিছু মাসেই উনি পাগলামি যেন আরো বাড়িয়ে দিয়েছিলেন। ওনার পাগলামিতে আমি আরো দুর্বল হয়ে পড়ি ওনার ওপরে। তারপর এক প্রকার নিজের অজান্তেই মনের কথা স্বীকার করে ফেলি তার কাছে। দেখা যাক না, এইবার হয়তো ঠিক মানুষটাই আমার পাশে আছে। আগের বারের মতো সে আমাকে ধোকা দিয়ে ভেঙে দিবে না। মানুষ চিন্তা করে একটা আর হয় আরেকটা। আবারও একটা ঝড় এসে আমার জীবনটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেল।
আখি জোড়া বন্ধ করে এতক্ষণ অতীতে ডুবে ছিলাম আমি। আদনান ডাক দিতেই আমি বাস্তবে ফিরে আসি। আখি জোড়া খুলতেই টপ টপ করে এক নাগাড়ে কিছু একটু এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল। কেউ একজন হয়তো সত্যি বলেছিল, মানুষ বাস্তবতার থেকে কল্পনাতেই বেশি সুখী। কত কিছু ভেবেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম দুজন মিলে, কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন ভেঙে গেল আমাদের। আলাদা হয়ে গেলাম দুজনে। সে চলে গেল আমাকে একা রেখে, আর আমি পড়ে রইলাম তাকে দেওয়া কথাগুলো সাথে নিয়ে। আদনানের ডাকে আবারও কল্পনা থেকে বেরিয়ে আসলাম। প্রাপ্তি, বের হও, আমরা এসে পড়েছি তো। ওর কথা শুনে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সবকিছু কতটা বদলে গেছে। চারিদিকে রাস্তাঘাট, বাড়ি ঘর সবকিছুতেই অনেকটা বদল এসেছে। আজকে কত বছর পর পা রাখলাম সেই চেনা পরিচিত বাসাটাতে। তারপর সোজা আহমেদ বাড়ির দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। সাথে সাথে একজন মেয়েড দরজা খুলে দিল। কেমন আছেন ম্যাম সাহেব? ভালো চাচি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। রিয়ানা আম্মু, তুমি কেমন আছো? ভালো আন্টি, ভালো আছি। তোমরা কি ভেতরে এসো, বসো। আমি কিছু তৈরি করে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। না চাচি, আমরা এখানে থাকবো না বেশিক্ষণ, ঘন্টাখানেক এখানে থেকে আমরা ওই বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। আদনান আহাসান চাচার সাথে কথা বলতে লাগলো। আমি আর রিয়ানা উঠে পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রথমে আমরা গেলাম লিমা আন্টির ঘরে। ওই ঘরে আসলেই আমার শুধু মনে পড়ে মানুষটার আদরগুলো। নিজের মেয়ের মতো ভালোবাসতো আমাকে, কত আদর করলো। আর আজকে মানুষটি নেই। তারপর আমরা আসলাম রিয়ানার ঘরে। রিউ পাখি বলতে লাগলো, মনে আছে মাম্মা, প্রথম যেদিন তুমি আমার রুমে আসছিলা, আমি অসুস্থ শুনে সারাটা রাত সেই দিন জেগে জেগে আমার যত্ন করেছিলে। কত খুনসুটি করেছিলাম আমরা, কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে আমার। আমার দাদুমণি আর পাপার সাথে কতটা সময় কাটিয়েছি আমি এখানে। আমি কিছুই বললাম না। তারপর আমি বেরিয়ে রিয়ানের ঘরে চলে যাই। আমার কিছু পিছু পিছু রিও চলে আসলো। এখন আর আমি পারছিলাম না নিজেকে সামলাতে। নতুন করে আমাকে ভালোবাসতে শিখিয়েছিলেন উনি, কত স্বপ্ন দেখিয়েছিলেন আমাকে। এত পরিকল্পনা ছিল আমাদের, এটা করব সেটা করব, কিন্তু কিছুই হলো না। মানুষটা আমাকে একা রেখে চলে গেলেন। একবারের জন্যও ভাবলেন না যে মেয়েটিকে উনি নতুনভাবে বাঁচতে শিখিয়েছিলেন, সেই মেয়েটি কিভাবে ওনাকে ছাড়া বাঁচবে। মেয়েটি যে বেঁচে থেকেও ভেতরে ভেতরে মরে যাবে ওনাকে ছাড়া। কেন চলে গেলেন উনি? হঠাৎই আমি কান্না করতে শুরু করলাম আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম, কেন চলে গেলেন আপনি মিস্টার রিয়ান? যাবারই যখন ছিল তখন কেন এসেছিলেন মরীচিকা হয়ে আমার জীবনে? হারাতে হারাতে আমি আজ ক্লান্ত। কেন আল্লাহ আপনার বদলি আমাকে নিয়ে গেল না? তাহলে তো বরং শান্তি পেতাম। কিন্তু এখন তো আমি প্রতিটা মুহূর্তে আমি ধুকে ধুকে মরছি। রিয়ান ফিরে আসুন, রিয়ান ফিরে আসুন। আমার কান্না দেখে রিয়ানাও একইভাবে কান্না করতে শুরু করলো। বয়সটা ওর 15 পেরিয়েছে এবছর। না, এর আগে রিয়ানা নেই, এর আগে রিয়ানা নেই। এই রিয়ানা আর আগের রিয়ানার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। এই রিয়ানা হচ্ছে চুপচাপ রাগী আর গম্ভীর রিয়ানা। এই একটা মানুষ চলে যাওয়ায় এতগুলো মানুষের জীবন বদলে দিয়েছে। রিয়ানাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আহমেদ বাড়ির কবর স্থানে আসলাম। পাশাপাশি দুটো কবর, একটাতে লেখা লিমা আহমেদ, অন্যটাতে লেখা রিয়ান আহমেদ। কান্না করছি, হ্যাঁ, আজকে অনেক দিন পর আমি মন খুলে কান্না করছি। পেয়েও আমি হারিয়ে ফেলেছি মানুষটাকে। এই যন্ত্রণার পরিমাণ যে সহ্যের বাহিরে। আদনান কোনো মতে আমাদেরকে সামলিয়ে আমাকে আর রিয়ানাকে বাবাইয়ের বাসায় নিয়ে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়েছি কিছুক্ষণ আগে। সময় এখন গোধূলি বেলা। বেলকুনিতে দাঁড়িয়ে ভাবছি সেদিনের কথা। সবকিছু ঠিক মতোই চলছিল। আমাদের হলুদ সন্ধ্যাও বেশ আনন্দের মাঝেই কেটে যায়। কিন্তু বিপত্তি ঘটে বিয়ের দিন। বরপক্ষ চলে আসে, কিন্তু সেদিন বরের গাড়ি আর আসে না। সময় চলতে থাকে এভাবে। 2 ঘন্টা সময় পেরিয়ে যায়। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। তারপর তিনি বলেন রিয়ানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে আছে।
অবস্থা বেশি ভালো না, আমরা যেন জলদি সেখানে পৌঁছে যাই। সেই কথা শুনে এক মুহূর্তও দেরি না করে বেরিয়ে যাই হসপিটালের উদ্দেশ্যে। আদনান ছিল আমার সাথে। দৌড়ে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে সামনের গাড়িতে বসে থাকা আদনানের দেখা পাই। তাকে অ্যাড্রেসটা বলে বলে জলদি সেখানে নিয়ে যেতে বলি। কিছু একটা ঘটেছে বুঝতে পেরে সেও আমাকে সেখানে নিয়ে যায়। আরো অনেকে এসেছিল সেদিন আমাদের পেছনে, কিন্তু হসপিটালে পৌঁছাতেই দেখি রিয়ানকে। সেদিনের থেকে ভয়াবহ অবস্থা তার। সে আমাকে দেখে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে বলে ওঠে, দেখো প্রাপ্তি, আমার হাতে খুব বেশি সময় নেই। আমার মৃত্যুর রহস্যটা খুঁজে বের করো, তাহলে সব জানতে পারবে। আর রিউ পাখি আর আম্মুকে দেখে রেখো, পারলে ক্ষমা করে দিও। কথা দিয়েও পাশে রাখতে পারলাম না তোমাকে। ভেবে নিও, আল্লাহ চাইনি আমাদের মিল। আমাদের গল্পটা তাহলেই অসমাপ্তই থেকে যাক। তারপর আদনানের হাতের ওপরে আমার হাতটা দিয়ে বলতে লাগলো, এই পাগলিটাকে দেখে রেখো আদনান। আমি জানি তুমি ওকে যথেষ্ট ভালোবাসো, সাথে আমার মেয়েটারও খেয়াল রেখো। আর প্রাপ্তি, তুমিও আদনানকে বিয়ে করে নিও। নিজেকে আর একা রেখো না প্রিয়। রিউর সাথে সবসময় থেকো। মেয়েটা যে বড্ড একা, কেউ নেই ওর। আজকে আমিও চলে যাচ্ছি, ভালো থেকো। ব্যাস, শেষ। চারিদিক নীরব। কথা শেষ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে রিয়ান। ছেলে হারানোর কথা শুনে রিয়ানের মাও হার্ট অ্যাটাক করে সাথে সাথেই মারা যান। রিয়ানের কথা রেখেছি, আদনানকে বিয়ে করেছি, রিওকে মা বাবার ভালোবাসা দিয়েছি, সব সময় আগলে রাখছি। কিন্তু দিন শেষে আমি যে বড় একা, একা একাই বলতে লাগলাম। আপনাকে ভালোবেসেছিলাম মিস্টার রিয়ান, এখনো বাসি, সব সময় ভালোবেসে যাব। শুধু অভিযোগ একটাই, তা হলো গল্পটা অসমাপ্তই থেকে গেল আমাদের। এই সমাপ্তিটা আসলে কোথায়